হ্যালো। হ্যাঁ, we are live. হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে আর আমরা লাইভেও বোধহয় চলে গেছি। ওকে ওকে ফাইন। আচ্ছা, তাহলে আপনি ইন্ট্রোডাকশনটা শুরু করে দিন। হ্যাঁ, একবার একটু দেখে নিন যে লাইভ হচ্ছে নাকি। এরকম একবার একটু লাইভ হচ্ছে কিনা দেখে নাও তো। আমার সুমিত্রা টাইমলাইনটা দেব। চেক করতে হবে। হ্যাঁ, আমাকে এখনো শো করছে। সুমিত্রা দেব। এক মিনিট। হ্যাঁ হ্যাঁ সবাইকে অনেক অনেক বিকেলের শুভেচ্ছা। আমরা লাইভে আছি। কাইন্ডলি যারা আছেন দেখা যাচ্ছে একটুখানি বলবেন যে শোনা যাচ্ছে কিনা। শোনা গেলে তারপর আমি সব কথাবার্তা শুরু করছি। আমি সুমিত্রা পাল বক্সী, প্যারেন্ট, দিবিশের তরফ থেকে আছি। যারা লাইভে আছেন একটুখানি বলবেন যে আমাদেরকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, উই আর লাইভ। আর আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলতে এসেছি, আমরা লাইভ আজকের এই লাইভটা হচ্ছে গ্রুপ অফ ট্রু প্যারেন্টস এন্ড প্রফেশনালের তরফ থেকে, যেটা চন্দন স্যার এবং চন্দন স্যারের মতো যারা প্রকৃত অর্থে আমাদের বাচ্চাদের ভালোবাসেন, বাচ্চাদের ভালোবেসে কাজ করেন, এরকম সব প্রফেশনালদের মিলে আমাদের ফেসবুক গ্রুপ। সেই ফেসবুক গ্রুপের তরফ থেকে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ফেসবুক লাইভ হচ্ছে, প্যারেন্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম। একই সাথে এখানে অনেক প্যারেন্টসরা জুমেও উপস্থিত আছেন, যারা একটা ইন্টারেক্টিভ সেশন হবে আজকে, যাদের এই টপিক নিয়ে মনে যা যা দ্বিধাদ্বন্দ্ব আছে সেগুলো নিয়ে ডিসকাশন হবে। তো আজকে টপিক হচ্ছে বাইলিঙ্গুয়াল সিস্টেম, মানে দ্বিভাষিক পদ্ধতিতে স্পিচ থেরাপি, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি আমাদের বাচ্চাদের বিকাশের জন্য, ডেভেলপমেন্টের জন্য কতটা উপযোগী। এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে কথা বলার জন্য প্যানেলিস্ট হিসেবে আমরা পেয়েছি তিনজন অত্যন্ত বিদগ্ধ প্রফেশনালকে, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টকে আমাদের মাঝে। আমি প্রথমে ইন্ট্রোডিউস করাতে চাই আমাদের খুবই প্রিয়, অত্যন্ত অত্যন্ত মানে চাইল্ড সেন্ট্রিক একজন থেরাপিস্ট, চন্দন বিশ্বাস স্যার। চন্দন স্যার, হ্যালো স্যার। চন্দন স্যার স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, উনি রাইস সেন্টারের কর্ণধার। আমাদের সাথে শাহিদুল স্যার, কাইন্ডলি যদি আপনার ভিডিওটা অন করেন। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ শাহিদুল আরিফিন, উনিও আরেকজন অত্যন্ত চাইল্ড সেন্ট্রিক একজন প্রফেশনাল, যিনি সবসময় বাচ্চাকে, প্যারেন্টসকে সাথে নিয়ে কাজ করতে পছন্দ করেন। চন্দন স্যার এসএসকেএম এর সাথে যুক্ত রয়েছেন, আমরা সবাই স্যারকে চিনি। এবং আমাদের সাথে রয়েছেন প্রীতি সিং ম্যাম। প্রীতি সিং ম্যাম অলসো আর স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, উনি দিল্লি সক্ষমের সাথে যুক্ত, উনি রাইস সেন্টারেরও কনসালটেন্ট হিসেবে যুক্ত রয়েছেন। আর আমি আসলে আজকে রয়েছি দিবিশের পক্ষ থেকে সব গ্রুপ অফ ট্রু প্রফেশনালদের সাথে অ্যাজ এ মডারেটর। যখনই আপনাদের কিছু কোয়ারি থাকবে, যারা জুমে রয়েছেন, যে প্যারেন্টরা জুমে আমাদের সাথে রয়েছেন, আপনাদের যা যা কোয়ারি থাকবে আপনারা নিজেদেরকে মিউট রাখুন। আপনাদের যা যা প্রশ্ন এই আলোচনায় চলতে চলতে আসবে, চ্যাট বক্সটা ইউজ করবেন, চ্যাট বক্সে রাখবেন। আলোচনার পর যখন আমরা সুযোগ পাবো আপনাদের কোয়েশ্চেন গুলো স্যার ম্যামেদের কাছে উপস্থিত করার চেষ্টা করব, ওনারা আপনাদের কোয়েরি গুলোর উত্তর দেবেন। এবং আমাদের সাথে যারা ফেসবুক লাইভে রয়েছেন, আপনারা কমেন্ট সেকশনে এই টপিক রিলেটেড কোয়েরি গুলো রাখুন, যেখানে বুঝতে অসুবিধা হবে কোশ্চেন করবেন। আমি ফেসবুক থেকেও কোশ্চেন নিয়ে স্যারদের কাছে, ম্যামদের কাছে রাখবো। আর একটা কথা, যারা লাইভটা দেখছেন, লাইভটা একটু শেয়ার করে দেবেন, কারণ এটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা নিয়ে ইংলিশে অনেক আলোচনা হয়, অনেক
পেজে, অনেক ইউটিউবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক আলোচনা হয়, কিন্তু মানে লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলাতে বা একদম লোকাল ল্যাঙ্গুয়েজে খুব একটা এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় না। তাই আপনারা যত বেশি শেয়ার করে দেবেন তত বেশি মানুষ জানতে পারবে। এবং আজকে যে লাইভটা হচ্ছে, জুমে উপস্থিত থাকতে না পারলেও আপনার ফেসবুক থেকে তারা দেখতে পারবেন, তাই তারা কাইন্ডলি একটু শেয়ার করে দেবেন। আর কোথাও যদি শুনতে অসুবিধা হয়, মনে হচ্ছে যে শোনা যাচ্ছে না, চ্যাট বক্স ইউজ করবেন, যারা ফেসবুকে আছেন কমেন্ট করে জানাবেন যে কোথায় অসুবিধা হচ্ছে। So yes, the live will be saved. এটা থাকবে পরে রেকর্ডেড লাইভ, আপনারা যে কোনো সময় অ্যাক্সেস করে দেখতে পারবেন। তো আমি আর কথা না বাড়িয়ে একদম চলে যাচ্ছি চন্দন স্যারের কাছে। স্যার, ওভার টু ইউ। নমস্কার সবাইকে। এই আজকে যে বিষয়বস্তুটা নিয়ে আমরা কথা বলবো বলে ঠিক করেছি, সেটা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এই থেরাপি দিতে দিতে আমার কাছে অভিভাবকরা আসেন এবং বারবারই একটা প্রশ্ন তাদের ভিতরে থাকে সব সময়, স্যার স্কুলে ইংরেজি পড়ায়, ঘরে বাংলা পড়ায়, তাহলে বাচ্চাকে কি ভাষায় কথা বলাবো? বা কখনো এরকম তারা প্রশ্ন করেন যে অন্য কোথাও স্যার বলেছে একটা ল্যাঙ্গুয়েজে কথা বললে বাচ্চা কি বেশি ভালো বুঝবে, না ইংরেজিতে কথা বললে ভালো বুঝবে? স্কুলে তো অ্যাপেল শেখাচ্ছে, স্কুলে ম্যাঙ্গো শেখাচ্ছে, আমি ঘরে আম শেখাচ্ছি, তাহলে দুটোর ভিতরে কি কনফিউশন তৈরি হবে না? এই ধরনের যে বিষয়বস্তুগুলো আছে, এইটা সেই বিষয়বস্তুটার কি, এবং এটা কি সত্যিকারের কোনো কনফিউশন তৈরি করে কি করে না, এবং যদি না করে তার কি কি কারণ রয়েছে, সেগুলোর উপরে কি কি স্টাডি রয়েছে, সমস্ত কিছু নিয়ে আজকে আমি, শহীদুল স্যার এবং খুকি ম্যাডাম তিনজনে মিলে আমরা আজকে আলোচনা করবো বলে ঠিক করেছি, যাতে একটা সঠিক অ্যাওয়ারনেস সমাজে পৌঁছায়। তো বেসিক্যালি যেটা হয়, বাইলিঙ্গুয়াল মানে হচ্ছে যাদের দুটো ল্যাঙ্গুয়েজের জ্ঞান থাকে, মানে নলেজ। মানে আমি যদি বা কথা বুঝতে পারি বা লিখতে পারি যে কোনো মোডালিটিতে, তো সেইটা হচ্ছে আমার বাইলিঙ্গুয়ালিজম। এবার প্রথমে বলে রাখা ভালো যে আমাদের যে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হয় সেটাকে আমরা বলি L1, আর যেটা আমরা পরে শিখি সেটাকে আমরা বলি L2। এরপরে আমরা মাল্টিপল ল্যাঙ্গুয়েজ শিখতে পারি। যেরকম ধরুন আমি বাঙালি, প্রথমে আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেহেতু বাংলা, আমি বাংলায় কথা বলি। তারপরে পড়াশোনার জন্য আমি L2 ইংরেজিতে শিখেছি, তারপরে L3 অন্য ল্যাঙ্গুয়েজও আমি শিখতে পারি। তো এটা এরকম ভাবে আমরা এটাকে ডিভাইডেড করে থাকি। এইবারে কথা হচ্ছে যে এই বাইলিঙ্গুয়ালিজম বাচ্চারা কিভাবে অ্যাকোয়ার করে। এটা দুটো পদ্ধতিতে অ্যাকোয়ার করে। একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল পদ্ধতি, যেটা হচ্ছে প্রথমে L1টা শিখে গেল, তারপরে L2 শিখলো। আরেকটা হচ্ছে সাইমেলটেনিয়াস পদ্ধতি। আমি এটা কিন্তু ওভারঅল বলছি, তারপরে আমি স্পেসিফিক অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আসবো। এটা ওভারঅল প্রথমে একটা সব বাচ্চাদের জন্য আর কি, তারপরে স্পেসিফিক টুয়ার্ডস ASD তে কিভাবে হয় বা কোনো অসুবিধা হয় কিনা সেটা আমরা আলোচনা করব। তো প্রথমে সিকোয়েন্সিয়াল পদ্ধতিটা কি হয়, L1টা আগে শিখলো, তারপরে L2টা শিখে গেল, বা সাইমেলটেনিয়াসলি বাচ্চারা এটাকে শিখে নিতে পারে। L1 L2 একসঙ্গেই শিখে নিল, একসাথেই দুটো রক্ত বললো। আর এর ভিতরে একটা ব্যাপার আছে যেটাকে বলা হয় কোড মিক্সিং এবং কোড সুইচিং বলে দুটো ব্যাপার আছে। কোড মিক্সিংটা হচ্ছে যে আমরা, এই ধরুন আমি আমি সব কথা তো বাংলায় বলছি না, তার ভিতরে কিছু কিছু কথা আমার ইংলিশে চলে আসে। এরকম আমি বলছি আমাকে দেখতে পাওয়া যাচ্ছে কি, এটা পুরোপুরি বাংলায় হলো। তারপরে আমি বলছি যে আমি চেয়ারে বসে আছি, তো চেয়ার যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা কিন্তু আমি এখানে ইংলিশে ব্যবহার করলাম। তাহলে এইটা হচ্ছে মিক্সড আপ, মানে একটা সেন্টেন্সের ভিতরে কোনো একটা অন্য কোনো ফরেন ল্যাঙ্গুয়েজের ওয়ার্ড আমি ইন্ট্রোডিউস করলাম, তো এটাকে আমরা বলি কোড মিক্সিং। বা আমি এখন জল খাবো, আমি বললাম আমাকে একটু জল দাও, তো এটা বলার পরে বললাম আরেকজনকে, আমি বললাম ডু ইউ ওয়ান্ট ড্রিঙ্ক, ডু ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক। তো এইটা হচ্ছে কোড সুইচিং, মানে আমি একটা ল্যাঙ্গুয়েজে একটা সেন্টেন্স বললাম, আরেকটা ল্যাঙ্গুয়েজে আরেকটা সেন্টেন্স আমি বললাম। তো কোড মিক্সিং এবং কোড সুইচিং সাধারণত বাইলিঙ্গুয়ালিজম যারা, মানে যারা দুটো বাচ্চারা, এই বাচ্চারা কিন্তু ব্যবহার করে থাকে। তো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যে বাইলিঙ্গুয়ালিজম রিয়েলি কি বাচ্চাকে কনফিউজ করে। ফার্স্ট কোশ্চেন, আমি এক একটা করে কোশ্চেনে যাচ্ছি। তো
এইটার উত্তরের জন্য বিভিন্ন স্টাডি হয়েছে। তো প্রথম যে স্টাডিটা করেছেন তিনি হচ্ছে কেসি ল উইলিয়াম অ্যান্ড বেরি হেললিন। ইনি এটা একটা আছে পাবমেডে অলরেডি পাবলিশ রয়েছে, বাইলিঙ্গুয়ালিজম ইন আর্লি ইয়ার। তো সায়েন্স এটা ওনারা একটা স্টাডি করেছেন এবং এই স্টাডিতে ক্লিয়ারলি মেনশন আছে যে চিলড্রেনদের জন্য বাইলিঙ্গুয়ালিজম কিন্তু কোনো রকম অসুবিধা করে না, বিকজ যে ওরা তাড়াতাড়ি কোড মিক্সিংও করে নিতে পারে এবং ইভেন কি কোড সুইচিংও করে নিতে পারে। ইভেন কি ইনফ্যান্সি থেকেও যে কোনটা ফরেন, কোন ল্যাঙ্গুয়েজটা আলাদা এবং কোন ল্যাঙ্গুয়েজটা এক, সেটা ডিফারেন্সিয়েট কিন্তু ওরা করে নিতে পারে। তো এইটা গেল যে কনফিউশনের জায়গায় অলরেডি একটা স্টাডিড হয়ে গেছে সিকোয়েন্সিয়াল এবং আমি যেটা বললাম সাইমালটেনিয়াসলি দুটো মডেলে বাচ্চাদের থেকে। তো এটাতে পুরো ক্লিয়ার আউট যে এটাতে কোনো কনফিউশন ক্রিয়েট করে না। সেকেন্ড হচ্ছে ডাস বাইলিঙ্গুয়ালিজম মেক চাইল্ড স্মার্টার। এটার উপরে মানে বাইলিঙ্গুয়ালিজম কি আপনার বাচ্চাকে কগনিটিভিক্যালি বেশি ম্যাচিওর করে না? মনোলিঙ্গুয়ালে কথা বললে, মনোলিঙ্গুয়াল মানে হচ্ছে একটা ভাষা, বাইলিঙ্গুয়াল মানে হচ্ছে দুটো ভাষায় কথা বলা, যেটা আমি জানি। তো সেটা তে বেশি কগনিটিভ। তো স্টাডি হয়েছে, স্টাডি অলরেডি রয়েছে। ব্যালক বলে একজন সায়েন্টিস্ট এবং সিম্যান এবং গ্যাটজক 2003-এ এই স্টাডিটা করেছে। তারপরে আবার স্টাডি হয়েছে, এটা 2012-য় বিট্রো অ্যান্ড বার করেছে স্টাডিটা। এটাতে একদম স্পষ্ট লেখা আছে যে সোশ্যাল পারফরমেন্সের ক্ষেত্রে, সোশ্যাল পারফরমেন্স যেহেতু বাইলিঙ্গুয়ালিজমে দুটো ল্যাঙ্গুয়েজে তাদের নলেজ থাকে, তো সোশ্যাল পারফরমেন্সের ক্ষেত্রে কগনিটিভিক্যালি বাইলিঙ্গুয়ালিজম কিন্তু বেশি সাউন্ড হয়। অলরেডি স্টাডিটা আছে, আমি যদি পারি পরের স্টাডিগুলোর লিঙ্ক আমি আমাদের গ্রুপে শেয়ার করে দেব। তো অলরেডি কিন্তু এটা প্রুভ যে বাইলিঙ্গুয়ালিজমে কিন্তু একটু বেটার, যেহেতু ওদের ভোকাবুলারি নলেজটা একটু বেটার থাকে, তো বাইলিঙ্গুয়ালিজমে কিছু কগনিটিক্যাল বেনিফিট কিছু পাওয়া যায়। তো থার্ড হচ্ছে যে কিভাবে বাইলিঙ্গুয়ালিজমকে বাচ্চাদের সঙ্গে ইউজ করবেন, যেটা প্যারেন্টালের জায়গাটায় আমি একটু আসছি। আমি জাস্ট ইন্ট্রোডাকশন গুলো দিয়ে দিচ্ছি, তারপরে আমি প্রীতি ম্যাডাম বা সৈদুল স্যারের কাছে চলে যাব। আমরা এখানে টাইম এক্সপোজার বলে একটা ব্যাপার আছে, যেটাকে আমরা বলি ব্যালেন্স এক্সপোজার। আমরা আমরা ওয়েস্ট বেঙ্গলে আমার কাছে যে আশেপাশে যারা আছে সেটা বাংলায় কথা বলে, বাংলা আমার শেখাটা খুব জরুরি। আমি যেখানে অফিসের কাজ করি বা যা কিছু করি, প্রফেশনাল ওয়ার্ক করছি যেখানে, সেখানে সেটা করার জন্য আমার ইংরেজি শেখাটা খুব জরুরি। কিন্তু এই মুহূর্তে আমার কাছে স্প্যানিশ শেখাটা খুব একটা জরুরি না। তাই আমার ল্যাঙ্গুয়েজটা কমিউনিকেশন এর নিড অনুসারে শেখানো উচিত, এইটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি। তো আমি সেই ল্যাঙ্গুয়েজকে রাখবো প্রায়োরিটির লিস্টে যে ল্যাঙ্গুয়েজে ওই সোসাইটিতে কমিউনিকেশন নিডটা আছে বেশি। আমি আজকে যদি আমি কোনো মানে নেই যদি আমি এখানে বসে থাকি এবং আমি স্প্যানিশ শিখি বা ইতালি শিখি, ইতালিতে আমার সাথে কথা বলা হয় কিন্তু আশেপাশে কোনো লোক নেই যেটা ইতালি ভাষা বুঝতে পারে, খালি বাবা মা ইতালিতে কথা বলে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি কমিউনিকেশনের জায়গাটা তখন পাচ্ছি না। এটা কিন্তু ফার্স্ট আমি বলতে চাই, এখানে এটার উপরে স্টাডিও হয়ে রয়েছে। আর সেকেন্ড সেকেন্ড যেটা রয়েছে, সেকেন্ড বলছে যেটা আমি বলছিলাম যে ব্যালেন্স ফ্যাক্টর। ব্যালেন্স কিভাবে আমরা ব্যালেন্সি বইতে কিভাবে আমরা এটাকে ইউজ করব, এটা প্যারেন্ট টু প্যারেন্ট একটা অ্যাপ্রোচ আছে। প্যারেন্ট টু প্যারেন্ট অ্যাপ্রোচ মানে একজন প্যারেন্ট ইংলিশে কথা বললো বাচ্চার সঙ্গে, আমি ইংরেজি বাংলা দুটো মিশিয়ে বললাম, আরেকজন প্যারেন্ট বাংলায় কথা বললো বাচ্চার সঙ্গে। বা আমরা শিডিউল ব্রেক করে নিতে পারি, সকালবেলায় যদি বাচ্চার সঙ্গে যখন আমি ব্রেকফাস্ট করছি তখন আমি ইংলিশে কথা বললাম, বা বিকেলে খেলার সময় আমরা বাংলায় কথা বললাম। কিন্তু এটাও দেখা গেছে যে কোর্স যদি মিক্স করেও কথা বলি, যদি আমরা এটাকে মিক্স করেও কথা বলি, তবুও কিন্তু বাচ্চার কোনো ল্যাঙ্গুয়েজ ডিলে হয় না, ল্যাঙ্গুয়েজ ডিলে হয় না। যদি না কোড মিক্সিং করেও আমরা কথা বলি, যদি মিক্স করি, যেটা আমি বললাম কোড মিক্স করে, তবুও কিন্তু ল্যাঙ্গুয়েজ ডিলে হয় না। যে ম্যাঙ্গো বলতে পারবে সে আমও বলতে পারবে। অ্যাজ ইউজুয়াল আম শেখালে সে অটোমেটিক্যালি ম্যাঙ্গো শিখবে। এবার উচ্চারণগত ভাবে যদি কোনো অসুবিধা থাকে, এবার আমি একটু ডিসঅর্ডারের দিকে ঢুকছি, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে, এএসডি তে। তো এএসডি টা নিয়ে আমি বেশি
খুব কনসার্ন থাকি সবসময়, কেননা আমার খুব ভাল লাগে সাবজেক্ট, এবং এই সাবজেক্টটাতে আমি পুরোপুরি নিজেকে মানে এত ভালোবাসি এই এএসডি এর উপরটা নিয়ে। তো এএসডি নিয়ে যেটা অলরেডি একটা স্টাডি রয়েছে আমার কাছে, যেটা অলরেডি করেছে হচ্ছে এটা হেমব্লে 2012-তে করেছে। উনি একটা রিসার্চ করেছে যে দ্য ইম্প্যাক্ট অফ বাইলিঙ্গুয়াল এনভায়রনমেন্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইন চিলড্রেন উইথ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এই ডিসঅর্ডারে উনি যেটা করেছেন যে দুটো গ্রুপ নিয়েছেন, গ্রুপের সঙ্গে কম্পারিজন করেছেন, এবং উনি যেটা রেজাল্ট পেয়েছেন সেটা bilingually exposed children with ASD did not experience additional delay in language development। মানে bilingually exposed করলে কোনো ল্যাঙ্গুয়েজ ডিলে কোনো কিছু পাওয়া যায়নি। এই স্টাডিটা কিন্তু অলরেডি আমার কাছে রয়েছে, অলরেডি এস্টাবলিশ, এটা পাবলিকেশন রয়েছে অলরেডি। সেকেন্ড একটা স্টাডি অলরেডি হয়ে রয়েছে, যেটা কম্পেয়ারিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইন monolingual and bilingual exposed young children in autism spectrum disorder। এটা অলরেডি এখানেও ওনারা যেটা পেয়েছেন যে বাইলিঙ্গুয়াল এনভায়রনমেন্টে কোনো রকম ডিসঅ্যাডভান্টেজ নেই, কোনো রকম ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে প্রবলেম হয় না অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের ক্ষেত্রে। এটা আমি একটা থরলি একটা গ্রস আইডিয়া আপনাকে দিয়ে দিলাম, যাতে ধারণাটা ক্লিয়ারলি থাকে কেন স্টাডি গুলোতে। আমি একটু এবার শহীদুল স্যারের কাছে চলে যাব। শহীদুল স্যার যদি এই ব্যাপারটাকে আরেকটু ভালোভাবে উপস্থাপনা করে। শহীদুল্লাহ, অন ইউ। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে আপনাকে। Please সকলকে continue। শুভ সন্ধ্যা বা গুড আফটারনুন এভরিওয়ান। আমি এখন যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে বাইলিঙ্গুয়ালিজম। তো অলরেডি চন্দন স্যার এটা নিয়ে খুব সুন্দর করে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছেন, এবং তিনি খুব পরিষ্কার একটা মেসেজ যেটা দিতে অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্যারেন্টসরা চায় যে আমাদের বাচ্চার ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজ প্যারালালি দুটো ল্যাঙ্গুয়েজ শেখা সেটা সম্ভব কিনা। তো এই জিনিসটা পরিষ্কার হয়ে গেছে যে এটা অবশ্যই সম্ভব, এটা একদমই সম্ভব। তো এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে হচ্ছে যে কিছু মিথ এবং কিছু মিথ আছে। মিথ একটা করে বলি। প্রথমত হচ্ছে যে আমরা যদি বাচ্চাকে আমরা আমরা যদি বাচ্চাকে দুটো ল্যাঙ্গুয়েজ একসঙ্গে শেখায় তাহলে বাচ্চা কনফিউজড হবে কি হবে না। মানে নর্মালি মিথ যেটা আছে যে বাচ্চা কনফিউজড হয়ে যাবে। তো এটা একটা উত্তরে আমি বলবো যে না, এখানে কনফিউশনের কোনো জায়গা নেই। এটা 2 নাম্বার হচ্ছে যে আমরা যদি একটা বাচ্চাকে দুটো ল্যাঙ্গুয়েজ একসঙ্গে শেখায় তাহলে বাচ্চার স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে আরো ডিলে আসবে কিনা। এটার উত্তর হচ্ছে যে না, আমরা একটা বাচ্চাকে একসঙ্গে যদি দুটো ল্যাঙ্গুয়েজ শেখায়, বাচ্চার স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে যা ডিলে আছে তার থেকে আর ডিলে কিছু হবে না। মানে একটা ল্যাঙ্গুয়েজ শেখালেও যা ডিলে আছে, দুটো ল্যাঙ্গুয়েজ শেখালেও সে একই জায়গাতেই থাকবে। একটা ল্যাঙ্গুয়েজ শেখালেই যা ইমপ্রুভ করছে, দুটো ল্যাঙ্গুয়েজ শেখালেও সেম ইমপ্রুভমেন্টই হবে। এটা হলো 2। 3 নাম্বার হচ্ছে যে আমরা যদি একটা বাচ্চাকে প্যারালালি দুটো ল্যাঙ্গুয়েজ শেখাই বা স্টিমুলেট করি তাহলে বাচ্চার মধ্যে ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার তৈরি হবে কিনা বা ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার ডেভেলপ করবে পাওয়া যাবে কিনা। এটার উত্তর হচ্ছে যে না, একসঙ্গে দুটো ল্যাঙ্গুয়েজ বাচ্চাকে যদি স্টিমুলেট করা যায় দুটো ল্যাঙ্গুয়েজে, তাহলেও বাচ্চার মধ্যে কিন্তু নতুন করে আর কোনো মানে এক্সট্রারও ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার ওর মধ্যে অ্যাড হবে, এই ধারণাটা কিন্তু পুরোপুরি ভ্রান্ত একটা ধারণা। এটার কোনো বাস্তবসম্মত কোনো স্টাডি বা ফুল প্রুফ কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। 4 নাম্বার হচ্ছে যে আমরা যদি একটা বাচ্চাকে দুটো ল্যাঙ্গুয়েজে এখন না শেখায়, মানে দুটো ল্যাঙ্গুয়েজ এখন যদি শেখায় তাহলে দেখা গেল যে স্কুলে গিয়ে ওর কোনো প্রবলেম হচ্ছে কিনা। দেখা গেল যে স্কুলে হয়তো শুধু ইংলিশ পড়ানো হয় যেখানে বাংলা হয়তো হয় না। তো আমি কি এখন থেকে তাহলে শুধু ইংলিশেই করাবো, আমি কি তাহলে বাংলা করাবো না? এইটার উত্তর হচ্ছে যে না, আমরা একসঙ্গে দুটো ল্যাঙ্গুয়েজ করাতেই পারি, ওর একাডেমিক জায়গায় কোনো সমস্যা হবে না। 5 নাম্বার মিথ সেটা হচ্ছে যে যেটা চন্দন স্যার একটা কোড মিক্সিং এর একটা ব্যাপার বলেছেন। এই কোড মিক্সিংটা খুব একটা নর্মাল ফেনোমেনা। নর্মাল ফেনোমেনা কিরকম, যেমন আমি একটা খুব নর্মাল একটা বাচ্চার এক্সাম্পল দিই। আমি একটা বাচ্চা
খুব ছোট একটা বাচ্চা প্রথম দিকে সুন্দর এই কলকাতায় থাকতো, সুন্দর বাংলা বলতো। তো কিছুদিনের জন্য বাবা মার জন্য সে ইউকে তে চলে গেছিল। ইউকে থেকে যখন আবার কলকাতায় ফেরত এলো তখন দেখা গেল ওর মধ্যে কিন্তু খুব সুন্দর, যেমন আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, পার হয় গরু, পার হয় গাড়ি, এই গাড়ির জায়গায় ও কিন্তু প্রথম দিকে ইউকে থেকে আসার পর ও কিন্তু কার বলতে শুরু করলো, মানে পার হয় গরু, পার হয় কার। তো এই যে কোড মিক্সিং, মানে বাংলার সঙ্গে ইংলিশ একটা যে মিক্স হচ্ছে, তো এই কোড মিক্সিং এর জিনিস যেটা, সেটা ইনিশিয়ালি যে হচ্ছে, তো সেটার মধ্যে কোনো সমস্যার কিছু নেই, এটা নর্মাল বাচ্চার মধ্যেও হয়। এবং একটা সার্টেন এজের পর, টাইমের পর ওরা অটোমেটিক্যালি কোড গুলোকে ক্যাটেগরাইজ করে নেওয়া, বাংলার কোড বাংলা, ইংলিশের কোড ইংলিশে, এবং কোনো কোনো জিনিস হয় যারা যেটা আমরা একটা ল্যাঙ্গুয়েজে ইউজ করি। তো এটা হচ্ছে আরেকটা 5 নাম্বার মিথ, যে ক্ষেত্রে আমরা ভাবি যে এই কোড মিক্সিং হচ্ছে, এটা কোনো সমস্যার কোনো জায়গা কিনা। এটাও খুব পরিষ্কার যে এটাও কোনো সমস্যার জায়গা নয়। তো এই নর্মাল কিছু জিনিস আমাদের পেরেন্টসদের মধ্যে একটা থাকে যে এটা এই পয়েন্ট, মানে যে জিনিসগুলো আমি বললাম সেই জায়গায় কোনো সমস্যা থাকছে কিনা। একটা জিনিস আমি বলি যে দুটো ল্যাঙ্গুয়েজ শেখাটা আজকের দিনের জন্য হয়তো এটা একটা এসেনশিয়াল জায়গায় এসে দাঁড়িয়েছে, নট এ লাক্সারি আইটেম। মানে এটা আমার বাচ্চাকে খুব মানে লাক্সারি আইটেম হিসাবে শেখাচ্ছি সেটা নয়, এটা একটা এসেনশিয়াল একটা জায়গা যেখানে আমাদের শেখানোর দরকার হয়। তো তার জন্য আমরা কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজ, এবং আরেকটা কথাও এর সঙ্গে সত্যি যে দুটো ল্যাঙ্গুয়েজ কেন, আপ টু 3টে ল্যাঙ্গুয়েজ বাচ্চা প্যারালালি শিখতে পারে কোনো রকম সমস্যা ছাড়াই। সমস্যা বাচ্চাদের যেটা থাকছে সেটা এমনিই থাকছে, আমি একটা ল্যাঙ্গুয়েজ শেখালেও আমাকে যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, আমাকে দুটো ল্যাঙ্গুয়েজ শেখাতে হলে একই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে বাচ্চাকে আমি দুটো ল্যাঙ্গুয়েজ শেখাতে শুরু করলাম মানে শিখেছে। একটা ল্যাঙ্গুয়েজ শেখালে বাচ্চা হয়তো আরো ভালো শিখতো, আরো তাড়াতাড়ি শিখতো। এই কিন্তু পুরোপুরি একটা ভ্রান্ত ধারণা। দুটো ল্যাঙ্গুয়েজ শেখা নিয়ে যে কনফিউশন, এটা 1913 সালে ভাবা হতো, 1913 সাল থেকে ভাবা হতো, 1913 সালের সময় ওই সময় ভাবা হতো যে বাচ্চাকে দুটো ল্যাঙ্গুয়েজ একসঙ্গে যদি শেখানো হয় সেটা বাচ্চার কনফিউশনের লেভেল বাড়ায়, বাচ্চাকে অনেক বেশি কনফিউজড করে দেয়। কিন্তু তারপর যত দিন গেছে, যত বিজ্ঞানের উন্নতি হয়েছে, তো তত আমরা বিভিন্ন রকম স্টাডিজ পেয়েছি, যেটা চন্দন স্যার একটার পর একটা স্টাডিজ বলছিলেন। এছাড়াও অসংখ্য স্টাডিজ আমরা দেখতে পাবো আমাদের আজকের দিনে গ্লোবাল ভিলেজ, মানে এই একটা কমিউনিকেশন নেটওয়ার্কের যুগে একটার পর একটা স্টাডিজ আমরা গুগলে সার্চ করলেই দেখতে পাবো। সেখানে দেখবো যে টিল নাও, আজ পর্যন্ত যতগুলো স্টাডি হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা বলছি যে বাইলিঙ্গুয়ালিজম বা দুটো ল্যাঙ্গুয়েজ শেখানো বাচ্চার জন্য কোনো রকম সমস্যার জায়গা নয়, এবং এইটা নিয়ে আমাদের মনে কোনো রকম ভ্রান্ত ধারণা বা কনফিউশন থাকা উচিত নয়। আমরা জানি না কালকে বিজ্ঞান কি বলবে, বাট আজকের দিনে পর্যন্ত দাঁড়িয়ে আমরা এইটুকু বলতে পারি যে দুটো ল্যাঙ্গুয়েজ একটা বাচ্চা একই সময়ে শিখতে পারে, তার জন্য বাচ্চার আরো পিছিয়ে যাচ্ছে এই কনসেপ্ট একদম ভুল। বাচ্চা দুটো ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে না এই কনসেপ্ট ভুল, এবং আমরা ওর একাডেমিক জায়গায় বাচ্চার এই জায়গাটাও কিন্তু ভুল। তো আমি আমার পয়েন্ট অফ ভিউ খুব কার্ট ওয়েতে আমি বলি যে বিভিন্ন স্টাডিজ তো আছেই, সেগুলো আমরা গুগলে পাবো। তো আমি সেই সব স্টাডিজের মধ্যে গিয়ে ডিটেলস গিয়ে তার কচকচানিতে আমি আর যেতে চাইছি না। আমরা যে বিভিন্ন স্টাডিজ অ্যাজ এ প্রফেশনাল আমরা পড়ি আমাদের এই পড়ার মধ্যে থেকে, এবং এতদিনে আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমরা বাচ্চাদের যে দেখেছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটুকু বলতে পারি যে একটা বাচ্চাকে দুটো ল্যাঙ্গুয়েজ শেখানো কোনো সমস্যা নেই, বরঞ্চ এইটা এসেনশিয়াল একটা বেস্ট অ্যাপ্রোচ। চন্দন স্যার আরেকটা জিনিসও খুব ভালো বলেছেন, সেটা হচ্ছে যে এই যে শেখার টেকনিক, একটা হচ্ছে যে আমরা সিকোয়েন্সিয়াল শেখাচ্ছি বাংলা তারপরে ইংলিশ, আরেকটা হচ্ছে সাইমালটেনিয়াসলি শেখাচ্ছি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি একটা বাচ্চা
সাইমালটেনিয়াসলি একসঙ্গে দুটো ল্যাঙ্গুয়েজ শেখাতে পারি, সেটা কিন্তু অনেক বেশি বেটার, অনেক বেশি ভালো। উনি আরো একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে সকালের দিকে মানে আমরা যদি এইভাবে আমাদের রুটিনকে ভাগ করে নিতে পারি, যে সকালের দিকে আমরা শুধু ইংলিশ ওকে শেখাচ্ছি, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলছি, এবং বিকেলের দিকে বা দুপুরের পথে হয়তো বাংলা ল্যাঙ্গুয়েজে কথা বলছি। এটাও আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সে আমি বলছি, এটাও কিন্তু প্রচন্ড একটা এফেক্টিভ একটা টেকনিক ওয়ে। তো কিন্তু একটা বাচ্চাকে কি করে, মানে একটা বাচ্চার যে সমস্যা থাকছে, যাদের সমস্যা তাদেরকে নিয়ে আমরা এত চিন্তিত, এমনি যারা নর্মাল বাচ্চা তারাতে একসঙ্গে বাংলা ইংলিশ হিন্দি একসঙ্গে শিখে নিচ্ছে, সেখানে কোনো সমস্যা হচ্ছে না। তো যে যে বাচ্চাদের ডেভেলপমেন্টের জায়গায় সমস্যা হচ্ছে, তাদের জন্য আমরা কিভাবে ল্যাঙ্গুয়েজ একসঙ্গে একটা বা দুটো ল্যাঙ্গুয়েজ কিভাবে শেখাবো, তার কি স্টেপস হবে এবং তার কিভাবে স্টিমুলেট করব, সেই জায়গাগুলোই হচ্ছে আমাদের শুধু জানতে হবে। তাছাড়া নতুন করে অন্য কিছু নিয়ে কনফিউশনের জায়গা নেই, যে আমি একটা শেখাবো না, দুটো একসঙ্গে শেখাবো না, একটা শেখাবো। এইটা আমাকে অমুক মানে অন্য একটা জায়গায় এরকম বলেছে, ও এক্স জায়গায় এরকম বলা হয়েছে, ওয়াই জায়গায় এরকম বলা হয়েছে, জেড জায়গায় এরকম বলা হয়েছে, সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমাদের কিন্তু খুব বোল্ড একটা ডিসিশন নিতে হবে, যে আমরা একই সঙ্গে একটা বাচ্চাকে দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু সাইমালটেনিয়াসলি শেখাতে পারি। এইটা নিয়ে কোনো দ্বিধা নেই। চন্দন স্যার। থ্যাংক ইউ শহীদুল্লাহ। এত সুন্দরভাবে আপনি ব্যাপারটাকে বোঝালেন। শহীদুল স্যারকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। আমি শহীদুল স্যার একটুখানি অনেক অনেক ধন্যবাদ। স্যার আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করছি। আপনারা নিশ্চয়ই হয়তো একটা প্ল্যানিং আছে কি করে এগোবেন, কিন্তু একটা কমেন্ট ফেসবুকে এসছে যে ওনারা কিছু স্টাডিজ যদি আপনারা মানে এখানে স্ক্রিন শেয়ার করে দেখান, তাহলে বুঝতে বলছে যে আরেকটু সুবিধা হবে, যেহেতু এটা রেকর্ডেড লাইভ থেকে যাবে, তাহলে ওনারা চাইলে পরে আবার মানে ওটাকে রিমাইন্ড করে করেও দেখতে পারবে। তাই যদি ওটা আমি আর কি ইনফরমেশনটা বার্তাবাহক হিসেবে আপনাদের সাথে শেয়ার করে দিলাম, যে আপনাদের প্ল্যানিং এ যখন আছে তো স্টাডিজ গুলো তো দিয়ে দেব। আমি আপনাকে একটা হোয়াটসঅ্যাপে ওই স্টাডির হ্যাঁ, লিংকগুলো ওটাকে আমি তাহলে দেব। এখন স্ক্রিনে আনবো কি সেগুলো? হ্যাঁ, ওই স্টাডিগুলো একটু স্ক্রিনে আনুন, তাহলে আমি স্টাডিগুলো ডিসক্রাইব করে দেবো। ওকে ওকে। আমি আর শহীদুল স্যার দুজনেই রয়েছি। শহীদুল স্যার আপনিও থাকুন, আমার সাথে থাকুন। ওই স্টাডিগুলো একটুখানি প্যারেন্টসদের সামনে একটু ডিসক্রাইব করে দিই। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে, স্ক্রিনটা দেখা যাচ্ছে। এটা স্টাডিটা হয়েছে, এটা এই স্টাডিটারই কথা আমি বলছিলাম প্রথমে। এটা হচ্ছে বাইলিঙ্গুয়ালিজম ইন আর্লি ইয়ার, হোয়াট সায়েন্স সেজ। এটা ক্রিস বেন্স এন্ড হিলেনের স্টাডি, ক্যাসি লি উইলিয়ামস। এখানে আপনি একটু স্ক্রল করে যদি নিচে নামান, একটু স্ক্রল করুন তলার দিকে আর একটু, ওই আরো একটু দেখুন, ওইখানে একটা পয়েন্ট লেখা আছে, আর বাইলিঙ্গুয়াল চিলড্রেন কনফিউজ, ফার্স্ট পয়েন্ট। একটু উপরে, হ্যাঁ একটু একটু নিচে, একটু নিচে, আর একটু নিচে, আর একটু নিচে। এখানে এখানে এটা ভালো করে হয়তো বোঝা যাচ্ছে না লেখাটা, আর বাইলিঙ্গুয়াল চিলড্রেন কনফিউজ। এখানে কিন্তু স্পষ্টতই এখানে বলে দিয়েছেন যে এখানে যে use of bilingual child does not know, cannot quickly describe appropriate word in one language, she might borrow the word from other language, যেটা Legend 2000 বলছে, rather being a sign of confusion, code mixing can be seen as a part of at least resistance, as a sign of bilingual children ingenuity. Further, bilingual children do not seem to use their two language haphazardly. Even 2 years old show some ability to modulate their language according to language used by their conversation partner. মানে একটা বাচ্চা কিন্তু নিজেই বুঝে যাবে যে কখন কিভাবে কোনটাকে ইউজ করতে হবে। আর দেয়ার ইজ অলসো এভিডেন্স চিলড্রেন আর কোড মিক্সিং। আমি এই কোড মিক্সিং কথাটা বারবার আনছি, এই যে কোড মিক্সিং মানে এই যে আমি এখন বাংলা বলতে বলতে একটা কথা বললাম কোড মিক্সিং,
এটা কিন্তু কোড মিক্সিং একটা ইংরেজি ওয়ার্ড হয়ে গেল। এই যে এই অ্যাবিলিটিটা আমার ভিতরে যে এই অ্যাবিলিটিটা রয়েছে, এটা কিন্তু একটা বাচ্চার ভিতরেও থাকে। ইট ইজ কমন টু এভরিওয়ান, ইনফ্যাক্ট ইট ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য স্পেকট্রাম ডিসঅর্ডার চাইল্ড। ওকে। ওরাও কিন্তু এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারে। মানে এটা এমন নয় যে এটা একজন টিপিক্যাল চিলড্রেনদের জন্য অনলি ফর অ্যাপ্লিকেবল। সুতরাং এখানে কিন্তু এটা লেখা আছে যে ওরা কিন্তু কোড মিক্সিং করতে পারে, তাই এবং গ্রামাটিক্যাল রুলসও সেইভাবে ফলো করে। তাই কোড মিক্সিং যেটা নিয়ে আমাদের খুব সমস্যা থাকে যে আমরা বাংলা বলছে তার ভিতরে আবার একটা ইংরেজি ওয়ার্ড ঢুকে যাচ্ছে, এটা কি কোনো একটা স্যার এই যে এই লাইনটা না, ইনফ্যাক্ট কোড মিক্সিং ইজ এ নর্মাল পার্ট অফ bilingual development and bilingual children actually have good reasons to code mix. এই লাইনটাই কিন্তু সব প্রুফ হ্যাঁ। করে দিচ্ছে। আর স্যার বাইলিঙ্গুয়াল আর স্যার আমি যেটা অ্যাজ এ প্যারেন্ট বুঝলাম যে আমরা যদি এক্সপোজারই না দেই, মানে বাচ্চাকে যদি দুটো তিনটে ল্যাঙ্গুয়েজের এক্সপোজার নাই দেই, তাহলে তো জিনিসটা শেখার স্কোপটাই দিলাম না। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে তার পরের পয়েন্টেই দেখুন, ডাজ বাইলিঙ্গুয়ালিজম মেক চাইল্ড স্মার্টার বলে একটা পয়েন্ট আছে। উনি যে স্টাডিটা করেছেন এটা কিন্তু পাবলিকের স্টাডি, এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, যে অনেকজন মিলে স্টাডি করেছে, সেই স্টাডি গুলোকে অ্যানালাইসিস করে আবার স্টাডিটা হয়েছে। যে পপুলার বুক সাচ এজ দ্য বাইলিঙ্গুয়াল এজ, মানে এটা একটা বুকের নাম দিয়ে যেতে, যেটা কিং এন্ড মার্কে 2009 সালে করেছেন, দ্য পাওয়ার অফ দ্য বাইলিঙ্গুয়াল ব্রেন। আরেকটা হচ্ছে ম্যাগাজিন বেরিয়েছিল যেটা ক্লুগার 2013-এ। সেই স্টাডিজ এর উপরে ভিত্তি করে দেখা যাচ্ছে যে এখানে একটা লাইন লেখা আছে, bilingual shows a certain advantage when it comes to into social understanding। তার মানে ক্লিয়ারলি মেনশন করে দিচ্ছেন ওনারা যে সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে কিন্তু বাইলিঙ্গুয়ালিজম একটা বেনিফিট দিচ্ছে ক্লিয়ারলি। আর তারপরে কিন্তু আবার দেখুন ওই প্যারাতেই লেখা আছে, মানে পরের প্যারাতে, bilingual also show some cognitive advantages. In particular, bilingual appear to a perform little bit better than the monolingual. এটা কিন্তু স্পষ্টতই এখানে লিখে দিচ্ছে ওরা। তো May I add something? May I add something, Chandan sir, in this particular point? You can add. You are welcome, madam. Thank you, Chandan sir. Just I will add in between with this cognitive advantage, why they are telling about cognitive advantage. I will just add one thing, that when I'm speaking a particular language and they are telling about cognitive advantage because language is itself a function of cognition. And when we use metacognitive or metalinguistic function, that is the cognitive advantages. মানে আমরা যেটা কথা বলছি, আমি কিভাবে আমি আমার ল্যাঙ্গুয়েজটাকে ম্যানিপুলেট করছি, সেটা আমার কগনিটিভ ফাংশন। আমি আপনাকে যেটা বুঝাতে চাই, আমি যদি বাংলাতে বুঝাতে পারছি না, আমি ইংলিশটা ইউজ করছি, বিকজ আমি আমি এটা বুঝে নিয়েছি কি আপনারা ইংলিশও বুঝতে পারেন, আপনারা বাংলা বুঝতে পারেন। So that is my metacognitive function, that is I'm using to switch over in between the language to give out my message. And what presently I'm doing is the code mixing, that I am speaking a particular language and in between I'm using Bangla and English, Bangla and English. So that is code mixing, and which is very natural and very normal in our Indian scenario, because we are multi-language speaker. So in Indian scenario, it is very common accepted norm. So there is nothing. Then why they are telling cognitive advantage? Because if a child is code switching or code mixing in communication, it means he has ability to understand the other's perspective. He or she, if he or she manipulate his language, अगर একটা বাচ্চা মানে যদি ম্যানিপুলেট করছে কি ও দাদা আমাকে একটু ওয়াটার দেবে, তো যদি মানে ওই রকম করছে, মানে ও এরকম বুঝতে পারছে কি আচ্ছা এই জিনিসটা ও বুঝতে পারবে, যেটা লিসনার আছে সেটা বুঝতে পারছে, তো দ্যাট ইজ সামথিং মেটাকগনিটিভ স্কিলস আই এম ইউজিং অ্যান্ড ইট শোজ দ্য কগনিটিভ অ্যাডভান্টেজেস। একটা বাচ্চা যখন ম্যানিপুলেট করতে পারে, 2 and 4 করতে পারে, মানে ও চেঞ্জেস করতে পারে, it means he has a particular cognitive advantage that he can switch over between the two languages, because switching is not easy for everyone. You can't switch over between two activities. সবসময় আমরা বলি I am not a multitasker, I cannot switch between two things. मुझे एक ही चीज में ध्यान है तो एक ही चीज में ध्यान रखूंगी, मैं दो काम एक साथ नहीं कर सकती। तो
That is कि when if you are able to switch between two tasks, it means you have higher level of cognitive function. So bilingualism is also a something that you can switch over between two language. You have ability, and that's why it has a cognitive advantage. Just I have added this point. Thank you, Chandan sir. I am going to against you. I am going to you for the number 3 point. Preeti Singh madam, kindly you describe the how a parent can teach the bilingual. What are the system? What are the techniques they can follow? They should Yes, follow you have actually. already spoke about this, about the exposure time. Okay, can you scroll down, ma'am? Down. There is a question. Yes, Eta there ma'am, is this the best for each person to speak only one language with a bilingual child? Eta Yes, ki yes, Ah, this only. okay, Yes, okay. this only. I will just say that there was a popular approach, one person, one language strategy. That একটা মানে যদি আমি কেয়ারটেকার আছি, আমি একটা ল্যাঙ্গুয়েজ আমার বাচ্চার সঙ্গে বলবো, ঠিক আছে? তো সেটা একটা স্ট্র্যাটেজি যেটা আগে থেকে মানে 100 years ago এটা যে স্যার শাহিদুল স্যার কোট করলেন, it is এবং 1913 phenomena that one person will speak one language. That was a lot of theories and lot of studies were supported. But nowadays this strategy is neither too effective and nor मतलब कि इसको हम रिजेक्ट भी नहीं कर रहे हैं, ठीक है? The first thing is that if you are exposed to each and every language, then it will give you a beneficial like it gives you a beneficial result. What I want to tell, মানে আমি যদি বাংলায় বলবো, that we have different strategies for parents. Some use strict strategies, structured strategies that Chandan sir has mentioned, one person, one language. But if you want to teach your child two language, যদি আপনি দুটো ভাষা শিখাতে চান, আপনি যদি এক ভাষা মানে আপনি চাইছেন বাংলা যে যদি উইকেন্ডে ঠাকুমা আসছে না একটা কেয়ারটেকার আছে যেটা বাংলা বলছে সেটাই বাংলা বলবে, আমি কিন্তু ইংলিশই বলবো আমার বাচ্চার সঙ্গে, আর বাংলাটা ও ঠাকুমা না দিদার সঙ্গে শিখবে। তো দাদু না মানে ঠাকুরমার কাছে ও এক উইকেন্ডের মধ্যে একবার যাচ্ছে, আর আমার কাছে রোজই থাকছে, মানে মানডে টু ফ্রাইডে ও ইংলিশে এক্সপোজারে আছে, স্যাটারডে সানডে ও বাংলা শিখছে। ডু ইউ ফিল দ্যাট ইট ইজ আ ব্যালেন্স এক্সপোজার? নো। तो ऑब्वियसली जिसका एक्सपोजर ज्यादा होगा, बच्चा वो लैंग्वेज ज्यादा लर्न करेगा. So that's why balance exposure is important. So there are a lot of strategies, but I don't know whether it is applicable because this study is foreign based. So it is our perspective how we expose the child. You can, the first I think which is very common in Indian scenario, the code switching and the code mixing is very good. That first the always important, the native language is always important. तो native language में dominant होना, because फिर all सारी चीजों में जो सबसे बड़ी बात होती है कि आपके बच्चे का एक्सपोजर किस लैंग्वेज का ज्यादा है, आप किस में ज्यादा एफिशिएंट हो. मैं अगर अपने बच्चे को चाहूँ कि मैं बांग्ला सिखाऊं, आई एम अ नेटिव हिंदी लैंग्वेज स्पीकर, आई हैव लर्न second language English for my education purpose. Third, after so many years, like after 15 or 16 years, I have learned Bengali for my work purpose. And अगर आज मैं अपने बच्चे को बांग्ला सिखाने जाऊं, तो whether I am totally efficient to teach my child Bangla, where I am living in a Hindi community, आई एम स्पीकिंग बांग्ला थोड़ा बोड़ा, मतलब कुछ कुछ बोल रही हूँ, तो क्या मैं एफिशिएंट हूँ बांग्ला सिखाने के लिए? नहीं. तो वो मैं अपने भाषा को अपने बच्चे को सिखाने में एफिशिएंट नहीं हूँ, और नाइदर उसका एक्सपोजर है, तो मैं उसको ये चीज नहीं सिखा पाऊंगी. बट हाँ, अगर मेरे बच्चे को मैं इंग्लिश सिखा रही हूँ, तो यस आई एम एफिशिएंट. मेरे बच्चे से मैं हिंदी में बात कर रही हूँ, एंड आई एम यूजिंग कोडिंग स्ट्रैटेजीज. मैं बिकॉज मेरा बच्चा हिंदी सीख चुका है, तो आई एम यूजिंग कोडिंग स्ट्रैटेजीज, और मैं इंग्लिश, ये मैं बड़े बच्चे के लिए बात कर रही हूँ. बट अगर साइमल्टेनियस आप कर रहे हो, साइमल्टेनियस जो सर ने बोला कि आप दोनों भाषा एक साथ सिखा रहे हो, तो यू कैन मिक्स अप लैंग्वेज, बिकॉज इट इज कॉमन इन आवर नेचुरल इंडियन लैंग्वेज और कम्युनिकेशन कंटेक्स्ट. तो वन ऑफ द स्ट्रैटेजी इज इनफॉर्मल, कि आप दोनों को मिक्सअप कीजिए. और जो अदर वे स्ट्रैटेजीज है, जो वन पर्सन वन, तो अगर दो पेरेंट हैं,
दोनों इक्वल टाइम एक्सपोज कर रहे हैं घर पे, जैसे दादी नानी साथ में रह रही है और मम्मी भी साथ रह रही है, तो मम्मी इंग्लिश में बात कर ले, दादी नानी बांग्ला में बात कर ले. दिस कैन बी वन अप्रोच. अनदर अप्रोच इज वन लैंग्वेज एट होम, वन लैंग्वेज एट आउटसाइड. एक भाषा हम घर में बोल रहे हैं, एक भाषा हम बाहर में बात कर रहे हैं. तो दिस इज वन ऑफ द अप्रोच. अब ये आपको डिसाइड करना है कि बच्चे की, आपके स्पीच लैंग्वेज पैथोलॉजिस्ट आपके डिसाइड कर सकते हैं कि हाउ दिस कैन बी इम्प्लीमेंटेड. द थर्ड अप्रोच इज कि आप मतलब जो मैंने इनफॉर्मल वे बोला कि आप मिक्सअप करके, और विच इज वेरी मच कॉमन इन आवर सिनेरियो, कि हम कोड स्विचिंग, कोड मिक्सिंग करके बात करें, एंड इट विल नेवर कंफ्यूज द चाइल्ड. इट विल नेवर कंफ्यूज द चाइल्ड बिकॉज इट इज कॉमन in our scenario, in our setup. It is very common. So these are the studies, some quoted studies. You can go with this particular article, you will get a lot of answers of your questions, ki what we have to do, what should what are the doubts, what are the myths. So these are the quoted articles, and very important article for every parents to go through that, because जो भी question आपके अंदर है ना, there is a मतलब कि पूरा टोटल आपका इसमें आंसर मिलेगा. लेकिन फर्स्ट थिंग इस जो आपका आंसर है कि पेरेंट्स क्या करें, तो सबसे पहले आप जानो कि आपका क्या प्रोफिशिएंट है. अगर आप जिस लैंग्वेज में प्रोफिशिएंट ही नहीं हो और वो भाषा को भी आप इनपुट दे रहे हो, तो आप बच्चे को एग्जैक्ट लिंग्विस्टिक स्ट्रक्चर नहीं दे पाओगे. आप जो प्रॉपर, जब हम भाषा सिखा रहे हैं अपने बच्चे को, तो हम सारा चीज प्रॉपर सिखा रहे हैं, हम प्रॉपर ग्रामेटिकल रूल, प्रॉपर वोकैबलरी, सब कुछ दे रहे हैं. जिस भाषा में मैं ही एफिशिएंट नहीं हूँ, वो भाषा अगर मैं एक्सपोज कर दूं बच्चे को इनिशियल डेज में, तो हम एग्जैक्ट लिंग्विस्टिक स्ट्रक्चर बच्चे को नहीं प्रोवाइड करेंगे. सो पेरेंट्स का ये समझना कि फोर्सफुली ये नहीं हमको सिखाना है कि जो मुझे चाहिए वो सीखे, उसकी जरूरत किस में है और मैं क्या उस जरूरत को पूरा कर सकती हूँ, ये चीज इंपॉर्टेंट है. तो ये दो फैक्टर बहुत इंपॉर्टेंट है बाइलिंगुअल कैसे सिखाए में. और भी बहुत सारी चीजें, आप स्ट्रैटेजीज चेंज कर सकते हैं. दैट इज ऑल टोटली कि आप स्पीच लैंग्वेज पैथोलॉजिस्ट से कंसल्ट कीजिए और ये समझिए कि मैं किस तरह से अपने बच्चे को एक्सपोज दूं. ये वन डे फेनोमेना नहीं है कि मैंने आज बोल दिया और आप कल से करना शुरू कर दो. बट जो ओवरऑल इसका गोल है बाइलिंगुअलिज्म में, आप लोगों के लिए आज का जो रिजल्ट यही निकलता है कि पहले आप जानो कि आप किस में प्रोफिशिएंट हो, और दूसरा कि उसका एक्सपोजर किस चीज का है ज्यादा, उसको जरूरत किस लैंग्वेज की. तो ये दो इंपॉर्टेंट फैक्टर है सर. नेक्स्ट सर आप आगे जा सकते हैं. लेटर ऑन आई আমি विल. আমি এখানে প্রীতি ম্যাডাম, আমি একটুখানি আরো একটু লেমম্যান টার্মে এই ব্যাপারটাকে, কোড মিক্সিং ব্যাপারটাকে সবার সামনে উপস্থাপিত করছি, যাতে থেরাপিউটিক অ্যাপ্রোচে কিভাবে আমরা এটাকে ইউজ করতে পারি. আমি সিম্পলি একটা কার্ড দেখাচ্ছি, যদি কার্ডটা দেখানো যায় কিনা জানি না. স্যার আমি কার্ডটা দেখা যায়? স্ক্রিন শেয়ারটা আপাতত একটু বন্ধ করি, তাহলে আপনার স্ক্রিনটা বড় হবে, আপনি তাহলে কার্ডটা ভালো করে যারা দেখছেন ভালো দেখতে পাবেন. আমি স্ক্রিন শেয়ারটা আপাতত বন্ধ করলাম. স্ক্রিন শেয়ারটা বন্ধ রয়েছে, তো আমি একটা কার্ড দেখাচ্ছি. এই বাচ্চাটা দৌড়াচ্ছে, তো ওকে, তো ও ছোটবেলায় যে স্কুলে যাচ্ছে, সেই স্কুলে ও ওয়ার্ডটা শিখেছে রানিং. আমি বাচ্চাকে সেন্টেন্সে ফর্মুলেশন করাচ্ছি, তো আমি এখানে ইজিলি কোড মিক্স করতে পারি. দেখো দাদাটা রানিং হচ্ছে, দাদাটা কি করছে, দাদাটা রানিং করছে. এখানে কিন্তু আমি দাদা যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা বাংলায় রাখলাম, রানিং যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা কিন্তু আমি ইংলিশে ইউজ করলাম, আর করছেটাকে বাংলাটা. আমি এখানে সাইমালটেনিয়াসলি দুটো ল্যাঙ্গুয়েজেরই কিন্তু এক্সপোজ রাখলাম. এবং ওই যে রান কথাটা, সেই রান কথাটা ও যেটা স্কুলে শিখেছে, যে রান মানে এই ছবিটা দেখে দৌড়ানো, সেটাকেও ও ম্যাচ আপ করে নিল. তো ইম্পর্টেন্স হচ্ছে এটাই যে আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে. এক নম্বর, ল্যাঙ্গুয়েজটা কিসের জন্য আমরা ব্যবহার করি? ল্যাঙ্গুয়েজটা আমরা কমিউনিকেশনের জন্য ব্যবহার করি. তা আমার কমিউনিকেশনের ডিমান্ডটা কোথায়? আমার কমিউনিকেশনের ডিমান্ডটা যদি থাকে, আমাকে ইংলিশে কিছু কথা বলতে হবে, ইংলিশে স্কুলটা রয়েছে ইংরেজিতে, সেখানে ইংলিশে এনভায়রনমেন্টে কথা বলতে হচ্ছে, আমার বাচ্চাকে যেতে হবে, তো আমাকে ইংলিশ ওয়ার্ডটা শেখাতে হবে. আমাকে তখন হিন্দি শিখিয়ে লাভ নেই. আর যেহেতু নেটিভ ল্যাঙ্গুয়েজ আমার বাংলা, তো আমার আশেপাশে সবাই আমাকে বাংলায় কথা কথা বলবে, নিশ্চয়ই আমাকে বলবে সরে যা, আমাকে সেটাও বুঝতে হবে সরে যা মানে কি. তো আমাকে এই জিনিসটা প্যারেন্টসদের মাথায় রাখতে হবে যে জোর করে সবকিছু চাপিয়ে দিলে হবে না. মানে আমি নেটিভ ল্যাঙ্গুয়েজ শেখাবো না, যেটা আমার সোসাইটিতে ইউজ করছে, তখন কিন্তু কমিউনিকেশনের পারপাসটা এফেক্টেড হয়ে যাবে. ল্যাঙ্গুয়েজ কিন্তু কমিউনিকেশনের পারপাসটাকে দিয়ে ডিল করে.
আর ব্যালেন্স এক্সপোজারটা কিন্তু খুব জরুরি দরকার। ব্যালেন্স এক্সপোজার, আমি বাচ্চার সঙ্গে কন্টিনিউয়াসলি ইংলিশে কথা বলে গেলাম আর বাংলাতে কেউই কথা বললো না, তা বাচ্চা কিন্তু অবভিয়াসলি ইংলিশে বেশি ফ্লুয়েন্ট হবে। অবভিয়াসলি, কারণ এই বাংলাতে যেহেতু ব্যালেন্স এক্সপোজারটা পেল না, তাহলে কিন্তু সেটা লাভের লাভ হবে না। তো ব্যালেন্স করে আমি ইংরেজিতেও কথা বলছি, একজন বাবা ইংরেজিতে কথা বলছে, মা বাংলায় কথা বলছে, বা মিক্সড আপ ল্যাঙ্গুয়েজ স্টিমুলেশন দিচ্ছি, ওতে কোনো কিন্তু অসুবিধা নেই। এটা আমি কিন্তু, এটা স্টাডিও বলছে আমাদের, আর এটা এটা বেটার স্টিমুলেশন আমি বলতে পারি। এবারে পার্টিকুলার একটা জায়গায় আসছে, যে যেটা আমি পার্সোনালি একটা জায়গায় হয়, যে ওয়ার্ড ওয়ার্ড হ্যাঁ, এইবারে হচ্ছে ধরুন আমি একটা জিনিস বলছি, টাইগার, TIGER, যখন আমাদের উচ্চারণগত সমস্যা তৈরি হয় বাচ্চাদের, উচ্চারণে কোনোদিন কোনো সমস্যা তৈরি হয়, আমি দেখতে পাচ্ছি যে বাচ্চাটা টাইগার যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটাকে ও আর্টিকুলেট করতে পারছে না, কমিউনিকেট করতে পারছে না। ওকে যখন আমি শেখাচ্ছি টাইগার, যেন টাইগার ইজ মোর টাফার ওয়ার্ড দ্যান বাঘ, তো আমি ট্রাই করব যাতে ওকে বাঘটাকে আগে তাড়াতাড়ি করে শিখিয়ে নাও, কারণ টাইগারটাকে তো আর্টিকুলেট করতে পারছে না, আমার আর্টিকুলেশনের উপরে আলাদা করে কাজ চলছে। ও যদি বলতে পারে তখন ওটা ওকে, তবে বাঘ দিয়ে যদি ও সেটাকে রিপ্লেস করে, বাঘটা তাড়াতাড়ি শিখে যাবে, যেটা বাইলেবিয়াল সাউন্ড ব দিয়ে শুরু হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা ওয়ার্ড লিস্ট গুলোকেও ভেঙে নিতে পারি। যেরকম খাট বলার থেকে বেড বলাটা কিন্তু ইজিয়ার ক্ষয়ের উচ্চারণের থেকে। তো যখন একপাক্ষিয়া কম্পোনেন্ট থাকে বা কোনো মিসআর্টিকুলেশন বা আর্টিকুলেশনের এরর থাকে, আমরা স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টরা টার্গেট ওয়ার্ড গুলো কিন্তু সেইটার উপরেও বেস করে কিন্তু সিলেক্ট করি। এটা কিন্তু এটা বাইলিঙ্গুয়ালিজমের সঙ্গে মেলালে হবে না, এটা কিন্তু যাতে ও নিজেকে তাড়াতাড়ি ওই ওয়ার্ড দিয়ে এক্সপ্রেস করতে পারে, কমিউনিকেট করতে পারে, সেই জন্য কিন্তু এটা করা হয়ে থাকে। সো ইট ইজ দ্য পয়েন্ট। এবারে যদি একটু প্যারেন্টসদের যদি কোনো কোশ্চেন থাকে সেখানে আমরা থ্যাংক ইউ যাই। সো মাচ। হ্যাঁ স্যার, আচ্ছা আপনাদের কারো যদি একজন আমি দেখতে পাচ্ছি হ্যান্ড রেজ করেছেন জুমে, আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি আনমিউট করে আপনার কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারেন। Oppo F5s। বা বাকি যাদেরই কোনো কোশ্চেন আছে, অনেকেই প্রেজেন্ট রয়েছেন, আপনাদের যে জায়গাটি বুঝতে অসুবিধা হয়েছে বা ইন জেনারেল এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন ডাইরেক্টলি করতে পারেন, বা যদি ডাইরেক্ট কোশ্চেন করতে কোনো সংকোচ থাকে আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন, আপনাদের হয়ে আমি কোশ্চেন করে দিতে পারি। আমার মনে হয় এখনো অবধি আপনারা যেরকম সুন্দর করে এক্সপ্লেন করেছেন তাতে প্রত্যেকটা ব্যাপার ওনাদের কাছে সহজভাবে বোঝা গেছে। I think we can proceed. Okay. Sadhan sir, before like switch over to anyone, because I have like I cannot continue more than a half an hour. I have some urgent work, so I will just add up the assessment part. That why we are here. Like as an SLP, someone can think that why speech language pathologists are concerned with bilingualism, and second is that how should we say that the child is having a disorder or a difference. So this is important part in regarding clinical part of bilingualism. So if you have any like अगर कुछ और है टॉपिक तो आप लोग ऐड कर सकते हैं, बट मैं क्या शुरू कर दूं सर? हाँ, आप शुरू कर दीजिए। जी, I will just add up that কি ফার্স্ট যেটা প্রথমে জিনিস আছে কি আমার বাচ্চাদের মধ্যে আমার বাচ্চাটা ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার ও ডিলে আছে না, ইজ ইট আ ডিফারেন্স দ্যাট হ্যাজ টু বি লাইক ভেরি ক্লিয়ারলি আন্ডারস্টুড। কি কখনো কি হয়, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, এভরিওয়ান নোজ কি আমার বাচ্চাটা কথা বলতে পারে না, ইট ইজ ডিলেড ল্যাঙ্গুয়েজ, হি ক্যানট আন্ডারস্ট্যান্ড the communication, he cannot communicate with everyone, so that is something language disorder, it comes under language disorder. Kintu jeta language difference ache, because one of the language has influence on another language, that is language disorder, this difference. And this has to be seen by the speech language pathologist that the child is having a difference, not a disorder. I just want to give an example that যদি আমি আপনার এই বাংলাতে sir and sure, there is a pronunciation for sir, dental sir and sure, there is a pronunciation sure. When you speak in English,
there is a difference phonic. Sir, it is dental sir, and English it is sure. So if a Bangla speaker child say shadow, he will say shadow. And when he says sun, he may say shun. So this is the influence of his native language, which is coming in his second language. So it is a difference, it is not a disorder. So speech language pathologists should have knowledge about this phenomena. Or even if you as a parent, you think that from teachers you got a complaint that your child has a pronunciation error, or his speech is not clear according to the norm. So you can say that my child has an influence. Yes, it is not a disorder, it is a difference, and that can be treated. Yes, it is a phonological error, it is a phonology of my language which is influencing the second language. So that is not a disorder, it is the effect of one language to the other. So there is a term bilingual, which has a impact of bilingualism, that yes, it is a disorder or it is a difference. So this is, I think, clear whether your child having a difference or a disorder in language. Second part, why we are here, is that sometimes we face, like my kind of clinician, when I visited to Kolkata during my second year, when I used to assess, I was not aware of Bengali language. So for me, it was difficult to assess a Bengali child, Bengali speaker child, that how he is a delay child or not, because I am not aware of that particular language. So there is a strategy that yes, I can use an interpreter, that मैं कोई बांग्ला इंटरप्रेटर को लेके और मैं एक बाइलिंगुअल चाइल्ड को असेस कर सकती हूँ. तो दैट इज वन ऑफ द फैक्टर दैट व्हाई वी आर इंटरेस्टेड इन बाइलिंगुअलिज्म. एंड सेकंड इज कि if I am a speech language pathologist and I'm treating a child who is a bilingual speaker, that is her mother wants कि मेरा बच्चा इंग्लिश भी बोले, and most of the time we got कि नहीं मैम आपको इंग्लिश ही में सिखाओ, but he is a native language of Bengali. So that is my perspective, that I will decide which language should be taken as a dominant language, because if the child has the capability of getting simultaneous bilingualism, और क्या ये important है उसके लिए, क्या उसको उतना एक्सपोजर है, तो ये डिटेल केस हिस्ट्री जानना बहुत जरूरी है. तो स्पीच लैंग्वेज पैथोलॉजिस्ट का ये कंसर्न फैक्टर है, क्योंकि लैंग्वेज स्टिमुलेशन के लिए हमारे लिए ओवरऑल फैमिली हिस्ट्री जानना बहुत जरूरी है कि आपको बच्चे को एक्सपोजर कैसे देना है. ठीक है, तो ये सेकंड फैक्टर है कि व्हाई वी आर हियर इन दिस पर्टिकुलर प्लेटफॉर्म. एक तो आपके लिए हम हैं ही कि यस हमें जानना है कि आपको बताना है कि कितने मिथ्स है, कि कंफ्यूजन है, क्या कंफ्यूजन है, ये सारी चीजें, लेकिन हमारे लिए भी ये इम्पोर्टेंट है. तो अगर कोई प्रोफेशनल्स हमारे साथ अटैच है तो उनके लिए ये वेबिनार और ये वर्कशॉप बहुत इम्पोर्टेंट है कि हमें क्यों जरूरत है जानने का कि बाइलिंगुअलिज्म बच्चों को कैसे हैंडल करना है और क्या करना है. तो हम किसी को भी नहीं जनरली बोल सकते हैं कि यस आप 2 लैंग्वेज सिखाइए. आपको ये जानना बहुत जरूरी है कि क्या उस बच्चे को उस भाषा की जरूरत है, क्या आपको उस बच्चे की को भाषा की जरूरत है. तो इसीलिए स्पीच लैंग्वेज पैथोलॉजिस्ट और स्पेशल एजुकेटर सभी के लिए इम्पोर्टेंट है कि आप जाने कि बाइलिंगुअलिज्म को कितना इम्पोर्टेंस देना है. तो ये 2 असेसमेंट पार्ट. अब असेसमेंट जब बच्चा करने आ रहा है तो हम कैसे असेस करें कि बच्चे का प्रोफिशिएंसी है कि नहीं बाइलिंगुअल, क्योंकि कभी क्या होता है कि मेरा बच्चा एक भाषा बोल रहा है और बंगाली भी बोल रहा है, इंग्लिश भी बोल रहा है. तो मैंने जब उसको असेसमेंट के लिए कराने लगी तो उसका टेस्ट बंगाली में हुआ, और चूंकि वो दोनों भाषा मिक्स करके बोल रहा था तो उसका लैंग्वेज डिले आ गया, क्योंकि वो बंगाली की वोकैबुलरी चेक हुई, बंगाली का टेस्ट मटेरियल यूज हुआ बांग्ला, और उसकी वोकैबुलरी डिले हो गई. लेकिन जो एग्जैक्टली टेस्ट प्रोसीड्योर है, we should get knowledge, detailed knowledge of the content vocabulary of both language. हमें इंग्लिश और हिंदी दोनों, या इंग्लिश और बांग्ला, या हिंदी और बांग्ला दोनों मिला के हमें देखना है. और उसके बाद जो like I will just share you the whiteboard. If you can see my whiteboard, ये इंग्लिश vocabulary है और ये बांग्ला vocabulary है. बांग्ला वोकैबुलरी है.
तो इंग्लिश वोकैबुलरी और बांग्ला वोकैबुलरी आप टोटल काउंट कीजिए, उसमें जो कॉमन वोकैबुलरी है उसको माइनस कीजिए। उसके बाद जो आपका, जैसे मान लो यहाँ पे बच्चे का 40 वर्ड्स इंग्लिश वोकैबुलरी का आया है, 40 वर्ड्स इंग्लिश वोकैबुलरी का आया है, 50 वर्ड्स बांग्ला वोकैबुलरी का हुआ है, और उसमें कॉमन 10, तो टोटल कितने हुए 90। अब उसमें कॉमन वोकैबुलरी 10 थे, तो 10 माइनस कर दी, तो बच्चे का जो वोकैबुलरी, जो सिमेंटिक उनका जो आया वो 80 हुआ। तो वो हो सकता है कि नॉर्मल पीयर ग्रुप जो मोनोलिंगुअल है उसके बराबर में आ जाए, वो 80 है। तो सो इट इज वेरी इंपॉर्टेंट टू असेस ईच लैंग्वेज व्हाट द चाइल्ड नो। तो ये बहुत इंपॉर्टेंट फैक्टर है बच्चे का। तो आप अगर एज अ पेरेंट जा रहे हो कहीं असेसमेंट कराने, एंड इफ योर चाइल्ड knows or speak two language, and your child has been assessed in one particular language and he has been diagnosed as a delay language, so please inform, or please you can ask that, sir or ma'am, my child speak two language and he has a particular vocabulary in both languages, so please assess the content vocabulary in each language and then decide that whether my child has a particular delay or disorder or difference. So this is what, how we go with, and there are a lot of other test screening, case history tools, screening tools, and other assessment batteries to assess. So वो आप स्पीच लैंग्वेज पैथोलॉजिस्ट के पास डिटेल में जाओगे, बट फॉर योर अवेयरनेस इट इज वेरी इंपॉर्टेंट कि आप ये जाने कि आपके बच्चे का असेसमेंट कैसे हो रहा है और कितना एप्लीकेबल है ये आपके केस। बस दिस इज द थिंग व्हाट आई वांट टू ऐड in assessment category. Thank you, Chandan sir, for giving me this opportunity. Thank you. If you have Thank any you. Thank you queries so much. regarding this, you can give Thank in you. chat Thank box. you, ma'am. Sharing There with is a us. question in Facebook chat comment section, but I think Preeti ma'am, you have already answered this one. Though I want to mention that question. This is from Kasturi Dastidar. She is telling, is there any checklist or scale for early intervention for SLD so that parents can understand that yes, there is some issues what need to be considered? And I think Preeti ma'am already mentioned that those Yes, things. yes, yes. Yes. There are a lot Yes. of checklists. There is a battery check. Battery that is called the REAL, Receptive and Expressive Language Emergence Scale, where we can assess the child language age by which we can assess and decide whether he has delay language or not. This is a lot of text batteries are there. Speech language. Thank you so much. That means we need to go to a professional speech language therapist if any time যখনই কোনো মুহূর্তে মনে হবে যে বাচ্চার ডিলে আছে। কারণ আমি অ্যাজ এ প্যারেন্ট সবসময় এটা সব জায়গায় মেনশন করি, আপনারা একটা ডায়েরি মেনটেন করবেন। যখন যেরকম আপনারা বাচ্চার টিকাকরণের একটা চার্ট মেনটেন করেন, সেই রকম বাচ্চার ডেভেলপমেন্টের মাইলস্টোনের ক্ষেত্রে একটা ডায়েরি মেনটেন করবেন। বাচ্চা কখন তাকালো, বাচ্চা কোন মাসে তাকালো, কোন মাসে স্মাইল করলো, আপনি এক্সপার্ট না, কিন্তু অ্যাজ এ মা, অ্যাজ এ প্যারেন্ট আপনি ওই ডায়েরিটা তো ওটা লিখে রাখবেন। এবার ওটাকে যখন আপনি টিকাকরণের লিস্টের পেছনে না একটা নর্মাল মাইলস্টোন লিস্ট থাকে, ওগুলো মেলাতে মেলাতে একটা সময় আপনি নিজেই বুঝতে পারবেন ইয়েস there is some lack. আর এখন তো এত অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয় যে সেখান থেকেও আপনারা জানতে পারেন। তো সেই সময় কিন্তু যখন এই স্পিচের ব্যাপারটা আসবে, ইয়েস অবভিয়াসলি গো টু সার্টিফাইড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। কারণ কি গুগল করলে সবকিছু জানা যায় না। গুগল আপনি ক্লিক করবেন, হাজারটা লিস্ট আসবে, অ্যান্ড অ্যাজ এ প্যারেন্ট আমাদের পক্ষে জানা সম্ভব না কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। তো ইউ নিড টু গো টু এই যারা প্রফেশনাল, যারা কোয়ালিফাইড, যারা মানে ইয়ার্স আফটার ইয়ার্স এগুলো নিয়ে প্র্যাকটিস করছেন, চর্চা করছেন। কেন কি হয়তো আমি চেকলিস্ট আমি শিখলাম, আমি ধরুন আমি পাস আউট করেছি, আমি শিখলাম, কিন্তু সেটার জন্য একটা প্র্যাকটিসও দরকার হয়, এক্সপিরিয়েন্সও দরকার হয়। তো ইউ নিড টু গো টু আ কোয়ালিফাইড এক্সপিরিয়েন্স পারসন, যে আপনার বাচ্চাকে দেখে অ্যাসেস করে এক্স্যাক্টলি আপনাকে গাইড করতে পারবে। তো ওভার টু ইউ, চন্দন স্যার। One Yes, thing yes. just I want to add, Chandan sir, in this topic only, that Yes, when you are assessed, when you have a there are a lot of myths that, or even lot of doubts in the parents mind, that sometimes like if a child has a delay language, they feel that my child was exposed to 2 or 3 language and that's why he was not মানে ও একটা ভাষা pick up করতে পারলো না, and that's why maybe he is having a delay language. So this myth I also want to make you clear that এটা নাকি 4টা ভাষা এক্সপোজ হলে ও একটা pick up করলো না।
মেইনলি হচ্ছে কি চারটা ভাষার মধ্যে কোনটা ডমিনেন্ট ছিল আর আপনারা কোনটা বাড়িতে ইউজ করাতে চাইছিলেন। মানে হতে পারে ও একটা বাংলা বাচ্চা তেলুগু কমিউনিটিতে আছে যেখানে সব কেউ তেলুগুই বলছে, ও কিন্তু বাংলা বাড়িতে শুধু নিউক্লিয়ার ফ্যামিলিতে আছে, বাবা মার সঙ্গে বাংলা এক্সপোজ হচ্ছে। তো ওখানে আপনার এফিশিয়েন্ট স্টিমুলেশনটা খুব ইম্পর্টেন্ট, কি আপনারা স্টিমুলেশন কত এফিশিয়েন্ট আছে। যদি আপনি এফিশিয়েন্ট স্টিমুলেট করছেন না তাহলে ওখানে ল্যাকিং হতে পারে। কিন্তু এটা না কি যদি ও এক্সপোজ, বিকজ ওর অন্য জায়গা থেকে তো এক্সপোজার হচ্ছে না, ও স্কুলে তেলুগু স্পিকার পাচ্ছে, ও বাইরে খেলে মাঠে যাচ্ছে, ও তেলুগু স্পিকার পাচ্ছে, কিন্তু ও বাড়িতে তো তেলুগু শিখছে না। ওর বাবা মা নেটিভ বাংলা স্পিকার, বাড়িতে বাবা মা বাংলা বলছে, তাহলে এখানে অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য আপনাদেরকে এত এফিশিয়েন্ট হতে হতে হবে so that he he or she will get efficient stimulation in Bangla language, and then there is nothing will be problem that if he or she is not exposed to the particular language outside, even then he will get the particular native language efficiency. So it is very important for you as a parent to understand the importance of native language also, and your efficiency in speaking. So stimulation is always important, whether it is a monolingualism or bilingualism. Your efficient stimulation is very much important. Thank you. আমি এখানে একটা কতগুলো পয়েন্ট আমার মনে হয় অ্যাড করাটা খুব জরুরি হয়ে যাচ্ছে। যখন এতগুলো টার্মিনোলজি আমরা ব্যবহার করছি, তো আমাদের বিশেষত কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যে একটুখানি অন্য পার্সপেক্টিভে গিয়ে কথা বলছি আমি, যে ল্যাঙ্গুয়েজটা কি। অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজটা তো একটা সিম্বল, ইট ইজ আ আরবিট্রারি সিম্বল, যেটাকে আমরা ইউজ করি পারপাস অফ সোশ্যাল কমিউনিকেশনে। এটাকে আমরা পারপাস অফ সোশ্যাল কমিউনিকেশনে ইউজ করি। আমি যদি এই জলের বোতলটা নিই, এখন জলের বোতলটাকে আমি পানিও বলতে পারি, ওয়াটারও বলতে পারি, বা জলও বলতে পারি। তো এই বোতলটা কিন্তু একটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, এটা কিন্তু সিম্বল। তো আমি অনেক সময় প্যারেন্টসরা কনফিউশনে থাকে যে আমি যদি এটাকে জলও শেখাই, আবার এই জায়গায় ওয়াটারও শেখাচ্ছে, তাহলে কি এই দুটোর ভিতরে কোনো কনফিউশন হবে? না, কনফিউশন কেন হতে যাবে? এই সিম্বলটা তো ওর ব্রেনে ধরে রেখেছে, এবং বাচ্চা এটাকে ক্যাচ করে ফেলবে যে এই সিম্বলটাকেই ওইটা ওয়াটারও রিপ্রেজেন্ট করছে, এবং এই সিম্বলটাকে এটা জলও রিপ্রেজেন্ট করছে। তো যদি ওর আর্টিকুলেশনে কোনো প্রবলেম না থাকে, তো ওইটা কোনো একটা অসুবিধা হওয়ার কারণ নয়। আমি এটা কিন্তু সায়েন্টিফিক ওয়েতে আমি বোঝালাম। এবার সেকেন্ড আমাকে যেটা বলছি, যে ল্যাঙ্গুয়েজের কিন্তু তিনটে কম্পোনেন্ট আছে, একদম তিনটে কম্পোনেন্ট আছে। একটার নাম হচ্ছে সিমেন্টিক, যেটা মিনিং অফ দ্য ল্যাঙ্গুয়েজ; সিনট্যাক্স, যেটা গ্রামাটিক্যাল রুলস গুলোকে ফলো করে; অ্যান্ড প্র্যাগমেটিক, যেটা আমরা সোশ্যাল কাজে ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করি। সিনট্যাক্স, সিমেন্টিক অ্যান্ড প্র্যাগমেটিক। তো এইখানেও এই এক্সপোজারের ক্ষেত্রেও যেটা প্রীতি ম্যাডাম খুব সুন্দর করে বললেন, যদি আমি বাংলা পপুলেশনে থাকি, বেঙ্গলি পপুলেশনে যদি থাকি, এবং আমি হঠাৎ করে ইংল্যান্ডে গেলাম আমার অ্যাসেসমেন্টের জন্য, সেখানে খালি আমার ইংলিশ ভোকাবুলারিটাকে অ্যাসেস করা হলো, এবং এইটা দেখা গেল না যে আমার বাংলাতেও এতগুলো ওয়ার্ডস আমি জানি, তাহলে আমার অলরেডি ল্যাঙ্গুয়েজ ডিলে আসবে। কিন্তু যদি আমি কাউন্ট করতাম, যদি সেখানে যে অ্যাসেসমেন্ট করছে তিনি কাউন্ট করতেন যে ও বাংলাতে তো ওই ওয়ার্ড লিস্ট গুলো জানে, আবার ইংরেজিতেও এই ওয়ার্ড লিস্ট গুলো জানে, তাহলে যদি দেখা যায়, তাহলে হয়তো ডিলে থাকলেও অতটা ডিলে আসবে না, বা ডিলেই আসবে না। এইটা হচ্ছে কিন্তু খুব মানে একটা গুরুত্বপূর্ণ জায়গা। ৩ নম্বর, সুমিত্রা ম্যাডাম যেটা বলছিলেন যে একটা থরলি যে একটা ডায়েরি মেনটেন করে কিভাবে জিনিসগুলোকে লিখে রাখতে হবে। আমি খুব সুন্দর উনি বলেছেন। আমি একটা জিনিস সমস্ত প্যারেন্টসদের জন্য বলছি, ল্যাঙ্গুয়েজ কিন্তু যতক্ষণ না আইডেন্টিফাইড হয় ততক্ষণ কিন্তু ল্যাঙ্গুয়েজ নয়। সবাইকে দেখে যদি বাব্বা 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 বলে, তাহলে কিন্তু ওটা ল্যাঙ্গুয়েজ নয়। বাবাকে দেখে যখন বাবা বলবে, তখন কিন্তু ওইটা ট্রু ওয়ার্ড বা ট্রু ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজে কিন্তু ল্যাঙ্গুয়েজ মাস্ট বি মিনিংফুল, সেই জন্যই সিমেন্টিক। ল্যাঙ্গুয়েজের ভিতরে মানে থাকতে হবে। আমি কাক্কা 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 বলে বলে গেলাম, কিন্তু যখন কাক দেখছি এটা কি কাকা, যখন অন্য পাখি দেখছি তখনও কাকা, তো এটা কিন্তু একটা মিনিংলেস। মিনিংলেসকে আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে কাউন্ট করবো না। তখন আমরা যদি এরকম একটা ভোকাবুলারি ডায়েরি আমরা সবাই মেনটেন করি, যে একটা ছক বানালাম, নিজের থেকে বলতে পারে, চিনে বলতে পারে, বললে বলে, চিনতে পারে, আর উপরে আমরা ওয়ার্ড লিস্ট লিখলাম। এরপরে আমরা লিখে দিলাম ভোকাবুলারি, ফ্রুটস, ভেজিটেবল, অ্যানিমেলস, ইংলিশে হোক, বাংলায় হোক, হিন্দিতে হোক, যার যেটাতে। তাহলে কিন্তু থরলি একজন প্যারেন্টস যখন একজন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের কাছে যাবে, ওই ডায়েরিতে নিয়ে গেলে ওই স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট কিন্তু অগ্রিম একটা ধারণা পেয়ে যাবে যে না,
ওর বাচ্চার এরকম পরিমাণে ভোকাবুলারি বেড়েছে। কেননা একজন বাবা মাই কিন্তু বাচ্চার সঙ্গে 24 ঘন্টা রয়েছে। তার বাবা মাই কিন্তু বলতে পারে যে ও বাচ্চাটা এইগুলো জানে, এই ওয়ার্ডস গুলোকে বলে। অনেক সময় আমরা গিয়ে খালি বলি যে আমার বাচ্চা না কথাই বলতে পারে না, কিন্তু আদৌ কি কথা বলতে পারে, কোন ওয়ার্ডস গুলো বলে, চিনতে পারে কিনা, বললে বলছে কিনা, বললে বলছে ইকোলেলিয়ায় তো বললে বলে, যখন বাবা বলি তখন বাবা রিপিট করে দিচ্ছে, কিন্তু বাবাকে দেখে স্যার বাবা বলছে না, তাহলে কিন্তু ওটা ল্যাঙ্গুয়েজে আসছে না। তখন আমরা ল্যাঙ্গুয়েজের জায়গায় বললে বলেটা রাইট দেবো, কিন্তু নিজের থেকে বলেটা ক্রস রাইট। যতক্ষণ না নিজের থেকে বলে, যতক্ষণ না ট্রু ল্যাঙ্গুয়েজে আসছে, ততক্ষণ অব্দি আমাকে ওই ওয়ার্ডসটার উপরে কাজ করতে হবে। আমি স্পেসিফিক থেরাপিউটিক পার্টে আমি এই জন্য গেলাম। এটা খুবই ইম্পর্টেন্ট। না সুমিত্রাজির কাছে যদি আমি যাই। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি এত সুন্দর করে বললেন। আমার এই জায়গাটাতে একটা জিনিস খুব জানার ইচ্ছে আছে, সেটা হচ্ছে, সরি একটা মিনিট। আমাদের প্যারেন্টদের মধ্যেই না একটা জিনিস নিয়ে খুব কনফিউশন হয়, যে আমরা অনেকেই মানে বলি আমার বাচ্চা ভার্বাল, আমার বাচ্চা নন ভার্বাল। আমি একদম স্পেসিফিক অটিজমের ক্ষেত্রে বলছি। আসলে একটু যদি বলেন ইন জেনারেলি ভার্বাল নন ভার্বাল ব্যাপারটা কি, যদিও আজকে টপিক রিলেটেড নয়, কিন্তু এত হিউজ কনফিউশন আছে এই কনসেপ্টটা নিয়ে, যে কথা বলতে পারে কি পারে না, বা ভার্বাল নন ভার্বাল, কখন একটা বাচ্চাকে আমি বলবো যে ভার্বাল আর কখন বলবো নন ভার্বাল, এটা যদি একটু সহজ করে আমাদের বুঝিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি খুব সহজ করেই বলি। দেখুন, আমাদের যে কমিউনিকেশন হয়, সেই কমিউনিকেশনের বিভিন্ন মোডস আছে, এটা তো সবাই জানে। একটা হচ্ছে নন ভার্বাল মোডালিটি, আর একটা হচ্ছে ভার্বাল মোডালিটি। নন ভার্বাল মোডালিটির ভিতরে ধরুন জেস্টার, সাইন ল্যাঙ্গুয়েজ, এগুলো সব পড়ছে। তো এইটা কিন্তু চাইল্ডকে আমরা নন ভার্বাল চাইল্ড বা ভার্বাল চাইল্ড বলি না, আমি মোডটাকে বলছি, মানে কোন কমিউনিকেশনের মোডে ও কথা বলছে, কোন কমিউনিকেশনের মোডটা ও প্রিডমিনেন্টলি ব্যবহার করছে, সেটার উপর বেস করে এটাকে ডিসাইড করা হচ্ছে। আবার আমি ভালো করে বলছি, কোন কমিউনিকেশনের মোডটাকে ও প্রিডমিনেন্টলি ব্যবহার করছে, সেটার উপর বেস করে কিন্তু একটা চাইল্ডকে ভার্বাল এবং নন ভার্বাল এইটা মোডটাকে বলা হয়। চাইল্ডটাকে আমরা কিন্তু ওরকম ভাবে বলতে পারি না যে ভার্বাল। আমি মনে করুন, আমি এখন কিচ্ছু বলি না, আমি জাস্ট ইশারার মাধ্যমে সবকিছু কথা বলছি। ইশারা আমাকে দিয়ে দাও, ওকে। এবার আমি খালি এরম করলাম। তো আমি দেখছি যে বাচ্চাটা জেস্টারালি, মানে জেস্টার দিয়ে ও সবকিছু বেশি হয়ে যাচ্ছে। তখন আমি লিখবো প্রিডমিনেন্টলি নন ভার্বাল কমিউনিকেশন ইউজিং জেস্টার। ওকে। এবারে আমরা কি করছি, আমরা যারা বা ন্যাচারালি আমরা কিন্তু একসঙ্গে মডালিটিস ব্যবহার করি। দেখুন, আমি কিন্তু ইশারাও ব্যবহার করছি, তার সঙ্গে মুখেও কথা বলছি, আমরা করছি। তো এইখানে আমরা কিন্তু লিখবো যে আমরা ভার্বাল কমিউনিকেশন, প্রিডমিনেন্টলি ভার্বাল মোড অফ কমিউনিকেশন। মানে আমরা এরকম কেউ হতে পারে না যে জেস্টার হাত পুরো বন্ধ করে এরকম ভাবে কথা বলবে, শুধু মুখে কথা বলছি, একদম। মুখে কথা, এটা সম্ভব না। আমরা যখন এই তুই আয়, চলে আয়, চলে আয়, আমরাও হাত নাড়াই, ঠিক আছে। তো আমাদের যে ডমিনেন্ট জায়গাটা আছে, কোন কমিউনিকেশনে কোন জায়গাটা ডমিনেট করছে, মানে মুখের কথাতে বেশি ডমিনেন্ট করছে না, ইশারার কথাতে বেশি ডমিনেন্ট করছে না, সাইন দিয়ে বেশি ডমিনেন্ট করছে, এইটার উপরে বেস করে কিন্তু একজন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি বাচ্চাটাকে কিন্তু তার মোড অফ কমিউনিকেশন কে ভার্বাল এবং নন ভার্বাল বলে, নট টু দ্য চাইল্ড যে ভার্বাল এন্ড নন ওকে, ভার্বাল। এই কনসেপ্টটাকে আমি ক্লিয়ার করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা কি এখন একদম ওপেন ফর কোশ্চেন চলে যাব? আর প্রীতি ম্যাডাম চলে গেল নাকি? প্রীতি ম্যাডাম আছে? হ্যাঁ, প্রীতি ম্যাম না, প্রীতি ম্যাম লিভ করেছেন, ম্যামের একটা আর্জেন্ট কাজ আছে। আর শাহিদুল স্যারও বোধহয় কিছু একটা আর্জেন্ট কাজের জন্য স্যারকে লিভ করতে হয়েছে। আমি শিওর না যে স্যার আর জয়েন করতে পারবেন কিনা। কারোর যদি আপনি কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। ওকে, একজন কোশ্চেন করেছে একটা। আমি প্রথমে, আচ্ছা শুভ্রা ম্যাম, আপনি চাইলে আপনার ভিডিও অন করে নিজে ডাইরেক্ট স্যারকে কোশ্চেনটা করতে পারেন, কোনো ইস্যুস। আর যদি আপনার কোনো অসুবিধা থাকে, আপনার কোশ্চেনটা আমি স্যারকে, মানে আমি করে দিচ্ছি, স্যার তারপর আনসার করবেন। আপনি কি আছেন শুভ্রা চক্রবর্তী? আপনি লিখুন যে আপনি কি কোশ্চেনটা। ওকে, আমি হ্যাঁ, আমি আছি, ধন্যবাদ। হ্যাঁ, আপনি আপনার ভিডিওটা একটু যদি অন করতে অসুবিধা না থাকে, ভিডিও অন করে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা। আমি আপনাকে আসলে দেখতে পাচ্ছি না।
না, আমার ভিডিওটা আসলে অফ করা আছে। ওকে ফাইন, আপনি কোশ্চেনটা করুন, আমি মিউট করে দিই, তাহলে আপনার কোশ্চেনটা চলে যাবে। আমি আসলে জি স্যার, নমস্কার, আমি বাংলাদেশ থেকে। আমি হ্যাঁ, আসলে যে প্রশ্নটা করছি আমি জানি না যে মানে আজকে টপিকের সাথে কতটা রেলিভেন্ট হবে, কিন্তু আমি আসলে জানতে চাচ্ছিলাম যে একজন থেরাপিস্ট এবং একজন স্পেশাল এডুকেটরের কাজের মধ্যে কোনো ধরনের পার্থক্য আছে কিনা। ধরুন যদি আমার বাচ্চার অটিজম আছে, আমার মেয়ে ৭ বছর বয়সী, তো এখন আমি আসলে এতদিন স্পেশাল এডুকেটরের আন্ডারেই তাকে দেখিয়েছি, কিন্তু মানে আমি এখন বুঝতে পারছি না যে আসলে আমি কি এভাবে কন্টিনিউ করব, নাকি আমার বাচ্চার স্পিচের প্রবলেম এবং তার কগনিশন লেভেলের উন্নতির জন্য আমার কোনো থেরাপিস্টের কাছে যাওয়া উচিত, বা আমার চিকিৎসা পদ্ধতিটা চেঞ্জ করা উচিত। যে আমি আপনার কোশ্চেনের অ্যান্সারটা দিচ্ছি। দেখুন, খুব ক্লিয়ারলি আমি আপনাকে বলছি, প্রত্যেকটা প্রফেশনালের আলাদা আলাদা এবং ইন্ডিভিজুয়ালি রোল রয়েছে। স্পেশাল এডুকেটর যারা রয়েছেন তারা স্পেশাল এডুকেশন ডিপার্টমেন্টটা দেখেন। একজন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট কথা বলার সমস্যা, ভাষার সমস্যা, আওয়াজের সমস্যা, কথা সংক্রান্ত যে কোনো সমস্যা, কথা বলতে পারছে না, কমিউনিকেশনের সমস্যা, এই জায়গাগুলোতে উচ্চারণগত কোনো সমস্যা, তো এই জায়গাগুলোতে কিন্তু আমরা ডিল করি। মানে বাচ্চাদের ক্ষেত্রে, অ্যাডাল্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তো আমরা স্ট্রোক পেশেন্টদের ডিল করি, অ্যাফেজিয়া হলে খেতে দেয়, তাছাড়া ফিডিং ডিফিকাল্টি হলে, ওরাল সেন্সারি কোনো ডিফিকাল্টি হলে সেখানে কিন্তু আমরা ডিল করি। তাই বাচ্চার যদি ভাষাগত এবং ল্যাঙ্গুয়েজের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের কাছে যাওয়া উচিত। সেকেন্ড হচ্ছে, এইটা একটা টিম অ্যাপ্রোচ। এটা একজন স্পেশাল এডুকেটর বা একজন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট কিন্তু কোনো বাচ্চাকে একা ট্রিটমেন্ট করতে পারে না, এটা একটা হাতে হাত মিলে চলে। একজন স্পেশাল এডুকেটর, একজন অকুপেশন থেরাপিস্ট, যেমন অকুপেশন থেরাপিস্টের কিন্তু অনেক রোল আছে। সেন্সরির ক্ষেত্রে বলুন, হাইপার অ্যাক্টিভিটির ক্ষেত্রে বলুন, স্পিকিং হ্যাবিটের ক্ষেত্রে বলুন, অ্যাটেনশনের পার্টে বলুন, সেখানে কিন্তু আমাদের অকুপেশন থেরাপির হেল্প লাগে। আবার আপনি যেটা জিজ্ঞাসা করছেন স্পেশাল এডুকেশন, যেরকম স্পেশাল এডুকেশন মানে তো লেখাপড়া শেখানো নয়, এখানে এডিএল ট্রেনিং শেখানো, সেখানে কিছু কাজ আছে যেটা কমন হতে পারে, কিন্তু জিনিসগুলো আলাদা আলাদা। জিনিসগুলো পর্যায়ক্রমে আমরা আলাদা আলাদা আস্তে আস্তে হয়ে যায়। প্রাইমারি হয়তো একই রকম মনে হতে পারে, কিন্তু আমাদের কিন্তু যদি এরকম হয় তাহলে কিন্তু একটা টিম অ্যাপ্রোচে যেতে হবে আপনাকে। অকুপেশন থেরাপিস্টের কাছেও যেতে হবে, স্পেশাল এডুকেটরের কাছেও যেতে হবে, এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের কাছেও যেতে হবে। ইট ইজ দ্য অ্যাওয়ারনেস কম, সেই জন্যই আমি এত মানে লেখালেখি করি, এই করি। জানি না, আরো আরো তাহলে আরো অনেক করতে হবে কাজটা। সুমিত্রা ম্যাডামের কাছে চলে যাবো। আমি স্যার, একটা প্রশ্ন কি করা যাবে? হ্যাঁ নিশ্চয়ই আপনি করুন, কোনো অসুবিধা হ্যাঁ, নেই। আমার প্রশ্নটা হচ্ছে, আমি আসলে শহীদুল আরেফিন স্যারেরও একটা প্রোগ্রামে দেখেছিলাম। স্যার হচ্ছেন ট্রান্সডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচের কথা বলেছিলেন ট্রিটমেন্টের ক্ষেত্রে, মানে ইউনিডিসিপ্লিনারি, এরপরে মাল্টিডিসিপ্লিনারি আর ট্রান্সডিসিপ্লিনারি অ্যাপ্রোচের কথা বলেছিলেন, যেখানে আসলে সবাই মিলে একটা টিম ওয়ার্কের মতো। তো আসলে আমার প্রশ্নটা হচ্ছে, শুধু আমরা যারা সবাই মিলে টিম অভিভাবকরা ওয়ার্ক না, স্যার বলেছিলেন ট্রান্সপারেন্সি থাকবে ডিপার্টমেন্ট গুলোর মধ্যে। মানে মানে আমার হচ্ছে মানে প্রশ্নটা হচ্ছে, ধরুন চন্দন জি, স্যার যেটা কাজ দিয়েছেন, আমার বাচ্চার অকুপেশনাল থেরাপিস্টও সেটা জানবে যে চন্দন স্যার স্পিচে ল্যাঙ্গুয়েজে ঠিক কোন জায়গাটায় কাজ দিয়েছেন, কোন জায়গাটায় কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে, আর কোন জায়গাটা স্পিচের ক্ষেত্রে অটিস্টের আর কতটুকু হেল্প হলে স্পিচের ল্যাঙ্গুয়েজের ওই জায়গাটা হেল্প হবে। এখন স্যার আমার প্রশ্ন হচ্ছে, আমরা যারা অভিভাবক তারা আসলে কিভাবে এরকম একটি ট্রান্সডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, মানে আমরা এইরকম সেবা আসলে কিভাবে পেতে পারি? কারণ বাংলাদেশে আমরা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে, যেটা আমি যে কয়েকটা জায়গাতে গিয়েছি, এখানে সব জায়গাতেই মূলত একজন স্পেশাল এডুকেটর বা যে কোনো একটা ফিল্ডে যিনি বিশেষজ্ঞ, উনি পুরাটা অ্যাসেস করে আমাকে একটা ট্রিটমেন্ট প্ল্যান দিয়েছেন। এখন কিন্তু আসলে টিম ওয়ার্ক হিসেবে একটা যে ট্রান্সডিসিপ্লিনারি, এটা কি আমাদের পক্ষে, অভিভাবকদের পক্ষে অ্যারেঞ্জ করা সম্ভব, বা আমরা এই ধরনের সেবা কিভাবে পেতে পারি? আমি এই প্রশ্নের উত্তরটা সুমিত্রা ম্যাডামকেই দিতে বলবো। উনি বলুক, তারপরে আমি বলবো কিছু। সুমিত্রা ম্যাডাম, আপনি যদি কিছু। হ্যাঁ আমি বলছি, একটা কথা বলি, এটা বাংলাদেশ বলে না, আমাদের এখানে অনেক জায়গাতে এটা আছে, সব জায়গায়
প্রথম কথা হচ্ছে আমাদের এখানে রিসোর্স খুব কম, তো সব জায়গায় খুব এক্সপিরিয়েন্স রিসোর্সফুল পার্সন থাকে না। এবার আপনি ধরুন আলাদা আলাদা জায়গায় 3টে ভালো প্রফেশনাল পেলেন, অ্যাজ এ প্যারেন্টও কিন্তু এই টিমের পার্ট। অ্যাজ এ প্যারেন্ট আপনি প্রোঅ্যাক্টিভ হয়ে, এটা আপনার কাজ হবে, আপনার থেরাপিস্ট আপনার এডুকেটরকে বলা আমার বাচ্চা স্পেশাল এডুকেটরের কাছে এই কাজটা করছে, তাহলে আমি এখন স্পিচে কোন জায়গাটা করব। আপনার বলা উচিত অকুপেশনাল থেরাপিস্টকে গিয়ে আমার বাচ্চা স্পেশাল এডুকেশন স্পিচ ল্যাঙ্গুয়েজে ঠিক এই এই জায়গাগুলোতে আছে, আমার তাহলে ওটিতে ঠিক কোন জায়গাটায় কাজ করলে আমার বাচ্চার একটা টোটাল ডেভেলপমেন্ট হবে, বা ওই বাকি জায়গাগুলোতেও এই কাজটার হেল্প হবে। কেন কি যেটা নেই যেখানে ওটা কেন নেই, ওটা কবে হবে সেই আশায় বসে না থেকে আলাদা আলাদা জায়গায় যখন 3জন এক্সপার্টকে আপনি পেয়েছেন, আপনাকে প্রোঅ্যাক্টিভ, আপনাকে টিমের কম্পাস হিসেবে, আপনাকে টিমের লিডার হিসেবে সেই ভূমিকাটা নিতে হবে। কারণ কি বাড়িতে তো কাজটা আপনি করবেন, 3জন 3 জায়গা থেকে কাজটা নিয়ে বাড়িতে কাজটা আপনি করবেন, তাহলে সেটা মানে আমরা প্যারেন্টরা আসলে এটা করতে পারি। যেখানে আছে ইটস ভেরি গুড, এর থেকে ভালো তো আর হতেই পারে না যে একটা ছাদের তলায় 3জন 4জন এক্সপার্ট আছেন, তারা নিজেদের মধ্যে সেই ট্রান্সপারেন্সিটা মেনটেন করে কাজ করছেন, কিন্তু নেই। কিন্তু সেখানে আমার বাচ্চাটাকে বা আমাদের বাচ্চাগুলোকে সেই অ্যাপ্রোচে এগোতে হবে, তাহলে সেখানে এটা আমার প্রোঅ্যাক্টিভ, এটাকে প্রোঅ্যাক্টিভ প্যারেন্টিং বলে। প্যারেন্টই এগিয়ে গিয়ে কাজটা করবে, 3জনের মধ্যে সংযোগ সাধন করবে। ওভার টু ইউ চন্দন স্যার। জি ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম। একদমই আপনি একদমই সঠিক কথা বলেছেন, এটাই আমার উত্তর। একদম আমার কিছু বলার নেই, আর আপনি সবই বলে দিয়েছেন, এটাই থ্যাংক আমি ইউ বলছি। সো মাচ স্যার। আচ্ছা, যারা থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। শুভ্রা ম্যাম, আপনি বাংলাদেশ থেকে জয়েন করেছেন এবং আমাদের এখানে ইউকে বোধহয় ইউএসএ এখান থেকেও অনেক প্যারেন্ট আছে, খুব ধন্যবাদ। কেন কি প্যারেন্টরা যত পার্টিসিপেট করবেন তত, কেন কি একদম যে কথাটা বললাম আমাদেরকে এগিয়ে আসতে হবে। কেন কি থেরাপিস্টদেরকে আমাদেরকে ইনফর্ম করতে হবে, এডুকেটরদেরকে আমাদেরকে ইনফর্ম করতে হবে যে আমার বাচ্চার এই এই জায়গাগুলো আছে, আমি আর কি কি ভাবে আমার বাচ্চাকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমার বাচ্চাকে হেল্প করতে পারি। তো যারা আছেন আমি অনেককে দেখতে পাচ্ছি এবং প্রত্যেকেই মানে নিজের নিজের ক্ষেত্রে খুব স্বনামধন্য আজকে জুম মিটিং এ উপস্থিত আছে, খুব ভালো লাগছে। যদি কোশ্চেন থাকে প্লিজ কোশ্চেন করুন, বা কিছু যদি বলতে চান যে এত সুন্দর একটা ইনিশিয়েটিভ চন্দন স্যার তার গ্রুপের তরফ থেকে নিয়েছেন, শাহিদুল স্যার, চন্দন স্যার, প্রীতি ম্যাম এগিয়ে এসেছেন এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। আপনাদের যদি কিছু বলার থাকে বলতে পারেন। আমাদের একটা কোশ্চেন ইসেতে এসছে, ফেসবুক লাইভে এসছে, আমি জানি না এই কোশ্চেনটা বোধহয় একটু অ্যাসেসমেন্টের দরকার, তাও আমি চন্দন স্যার আপনাকে বলছি। কস্তুরী ম্যাডাম জিজ্ঞেস করছেন, একটি বাচ্চা অনেক রাইমস বলতে পারে কিন্তু সিম্পল ওয়ার্ড মা বাবা জল বলে না, 4.5 years old ASD। আমার মনে হয় উনি জানতে চাইছেন কি করা উচিত। হ্যাঁ অবশ্যই রাইমস বলতে পারবে, কারণ বাচ্চাদের ক্ষেত্রে রাইমসটা যে ফ্রন্টাল লবে কাজ করে, মুখস্থ জিনিসটা খুব তাড়াতাড়ি বলে ফেলে। রাইমস এর ভিতরে যখন টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার যখন আমরা বলি, তখন হয়তো টুইঙ্কেলের মানেটা বলতে বুঝি না, লিটল স্টারের মানেটা বলি না। আমি আগেও বুঝেছি যে ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে মিনিংফুল, কিন্তু বাবাকে দেখে বাবা বলাটা সেটা হচ্ছে মিনিং। আমি আজকে একটা বাচ্চাকে আমি শিখিয়ে দিতে পারি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, ও আউড়ে গেল। কিন্তু আমি যখন স্টারের ছবিটা দেখালাম হোয়াট ইজ দিস, তখন কিন্তু ও বলতে পারলো না। তার মানে ও ওই যে যে ওই জিনিসটা শিখলো যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, ওই স্টারের এই সিম্বলাইজেশনটা ব্রেন কিন্তু তৈরি করেনি। তো আনটিল এন্ড আনলেস ল্যাঙ্গুয়েজ ইটসেলফ আ সিম্বল, আমি বারবারই বলছি, তো সেটা যেহেতু তৈরি হয়নি, তাই রাইমস বলতে পারলেই যে ল্যাঙ্গুয়েজে ডিলে নেই সেটা বোঝা যায় না। এর জন্য ডিটেল অ্যাসেসমেন্টের দরকার, যেটা আপনি ঠিকই বলেছেন। 4 বছর বয়সী বাচ্চা মানে ল্যাঙ্গুয়েজে এখনো ডিলে রয়েছে, ইমিডিয়েট অ্যাসেসমেন্ট এবং থেরাপি প্রয়োজন। থ্যাংক ইউ। কস্তুরী ম্যাডাম, আপনি যে বাচ্চাটির কথা বললেন, আপনার কাছাকাছি যিনি স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আছেন তার কাছে নিয়ে গিয়ে আপনি একটা ডিটেল অ্যাসেসমেন্টের কথা বলবেন, কেন কি আর দেরি না করাই ভালো। একটা প্রপার অ্যাসেসমেন্ট করে প্রপার থেরাপি স্টার্ট করা খুব উপযোগী হবে। अच्छा, আমি যার একটা ডিভাইস नाम देखते पाচ্ছি, मैं एक डिवाइस नाम देख पा रही हूँ, Oppo A5s। काइंडली आप अपने आप को अनम्यूट कीजिए, वीडियो ऑन कीजिए और आपका जो क्वेश्चन है वो पूछिए। आप अगर पेरेंट है तो बच्चे का नाम और डायग्नोसिस काइंडली, हाँ तो आप बच्चे का नाम, एज और बच्चे का डायग्नोसिस, अगर कोई है, कुछ डायग्नोसिस हुआ है तो वो मेंशन कीजिए। ओके। हेलो
हाँ हेलो, हम हेलो। सुन पा रहे हैं, হ্যাঁ बोलिए। চন্দন স্যার, আমি মোহিতের বাবা বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। হ্যাঁ বলুন স্যার, গত কিছুদিন থেকে তো ক্লাস বন্ধ ছিল। হ্যাঁ। আমি ভেলুরে আসছিলাম আমার আচ্ছা শাশুড়ি মাকে দেখতে এখানে। আচ্ছা। আমার শরীর খারাপ হ্যাঁ ছিল অনেকটা, এটা জাস্ট পার্সোনাল ইস্যু। হ্যাঁ আমি বাচ্চাটার সিএমসি তে ট্রিটমেন্ট করালাম। এজ এ হ্যাঁ হ্যাঁ। উনার কে অটিজম থেকে ওনাকে বললো কে নেই অটিজম, কেন না হাইপার অনেক বেশি আছে, যে জন্য কথা বলতে পারছে না ছেলেটা। হুম। ওর যে নিউরোলজিক্যাল প্রবলেম গুলো যেগুলো ছিল সেগুলো এখন কমে গেছে, কনভালশন বা যেগুলো ছিল? স্যার এপিলেপসি স্যার নেই আপাতত। এপিলেপসি 2 মাস থেকে কোনো অ্যাটাক আসেনি। প্লাস আচ্ছা অটিজম রিলেটেড ওনারা বললেন কি আমরা সেভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু স্পিচ কন্টিনিউ চলবে, ক্লাস কন্টিনিউ চলবে। স্যার এটাতে আচ্ছা। নতুন একটা রোগ দেখতে পাইছে ওরা, ক্যালিফ্রেমিয়া। হ্যাঁ হ্যাঁ, এটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ওরা একটা পেয়েছে। তো হ্যাঁ আপনাকে আমি সাজেস্ট করবো এইটাই, আপনি তো এই প্ল্যাটফর্মের থেকে এটা বলছেন, এটা অ্যাকচুয়ালি আমার ক্লিনিকের ব্যাপার, তো আপনি একটুখানি আমার ক্লিনিকে না 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 স্যার 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 স্যার, আমাকে একটা জিনিস শুধু জানার ছিল স্যার, স্পাইনাল কর্ড অ্যান্ড ব্রেন দুটো টাচমেন্ট নেই। তো স্যার ওটার জন্য স্যার কি থেরাপি মানে ইম্পর্টেন্ট কি স্যার? আপনাকে আমি পার্সোনালি কল করবো স্যার, পরে সেন্টারে কল করবো এটা নিয়ে। আপনি আপনি একটুখানি আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবেন, কেন এই বিষয়টা একদমই পার্সোনাল। তো আমরা Okay, আজকে ওই বিষয়ে ডিসকাস করছি না, আজকে একটা অন্য, তো এটা যেহেতু একটা অন্য বিষয়, একটা পার্সোনাল চাইল্ডের ব্যাপার, আমাকে একটু হুম, ভাবতে হবে। ঠিক আছে, আমাকে দেখতে হবে রিপোর্ট গুলো, এমনি দুম করে বলে দিতে পারবো না। তো ওকে স্যার। আপনি পরে পার্সোনাল কল করে নেবেন। ওকে ওকে। স্যার, থ্যাংক ইউ। দাদা আপনি স্যারকে পার্সোনালি কন্ট্যাক্ট করবেন, স্যার তো ডিটেইলস এর ব্যাপারটা বুঝতে হবে, তো স্যার উইল হ্যাঁ ডেফিনেটলি হেল্প ইউ। থ্যাংক ইউ, আপনি এখানে পার্টিসিপেট করলেন, জিজ্ঞেস করলেন। তো নেক্সট আমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করতে চেয়েছেন হচ্ছে সাজমুন নাহার, উনি আমাদের সাথে ইংল্যান্ড থেকে জয়েন করেছেন। আচ্ছা আচ্ছা। সাজমুন প্লিজ আনমিউট ইউরসেলফ এন্ড আস্ক। আমি ওনাকে খুব ভালোভাবে চিনি, উনি ওয়াটিজম যে ব্লগ আছেন, আমি ওখানে দেখি উনি ভালো খুব পোস্ট করেন, ওনার মেয়ের ভিডিওস আমি দেখি, আমি লাস্ট যেদিন ছিল সেদিন ওনার চ্যানেল সাবস্ক্রাইব করেছি। ভেরি গুড ওয়ার্ক, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ সো মাচ চন্দন স্যার। আমি শুরুতে আপনাকে শাহিদুল স্যারকে মানে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এর ধরনের একটা মানে সেশন আয়োজন করেছেন আমাদের প্যারেন্টসদের জন্য আমি বলবো। আর আজকে সাবজেক্টটাও খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা এটা নিয়ে আসলে খুবই দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকি যে আমরা যে দুটো ভাষায় কথা বলছি, মিক্স করছি, বাচ্চা তো আসলে মানে বুঝবে কিনা। আজকের এক্সপ্লেনেশন থেকে আমার কাছে মনে হচ্ছে আমার মতো অন্য যারা প্যারেন্টস আছেন তাদের এই কনফিউশনটা দূর হবে। আপনারা যারা আছেন আমি আশা করছি এটা। স্যার আজকে আমি আসলে একটা খুব সিলি একটা কোশ্চেনই করব, কারণ এই কোশ্চেনটা এমন যে মানে সবার কমন প্রবলেম, এই যে ডিভাইস ইউজ করার ব্যাপারটা, যে বাচ্চা যে ফোন বা আইপ্যাড ছাড়া খাচ্ছে না। বা এখন আমি স্যার আপনার কাছে আমার মেয়ের বিষয়টাই বলি, আমি এর আগেও সে, ও 9.5 বছর বয়স, মানে স্টিল আমি এখানে কথা বলছি, সে আমার সামনেই, তার ল্যাপটপটা ওপেন করা, হ্যাঁ ওটাই একটা রাইমস চলছে, কোকোমেলন নামে একটা রাইমস আছে, ও কিন্তু সেটা দেখছে না। হ্যাঁ ওর বাউন্সি বলে জাম্পিং করছে, ঠিক এট দ্য মোমেন্ট সে যেটা করছে জাম্পিং করছে। ও বিভিন্ন জিনিস ওর যে টয়গুলো আছে সেগুলো দিয়ে ওগুলো নিচ্ছে, দেখছে, কিন্তু ওই আইপ্যাড তাকে চালিয়ে রাখতে হবে, সে কিন্তু ওটা দেখছে না। স্যার এটার কি কোনো মানে এটা কি হতে পারে স্যার? কেন ও শুধু শুধু ওটা ছেড়ে রাখছে, ওটা দেখছেও না, ওটা ফেলে, কিন্তু ওটা থাকতে হবে, আইপ্যাডটা ওভাবে থাকতে হবে তার সামনে। হ্যাঁ, এইটা এইটা দেখুন, আপনি একটুখানি একটা জিনিস আপনাদের বুঝতে হবে, যে আমাদের যে ইন্টারেস্টের যে জায়গাগুলো আছে, আমাদের হিউম্যান ব্রেন এমন ভাবে এটাকে প্রিডমিনেন্টলি একটা জিনিস কাজ করে, যে আমাদের ওই কোনো বস্তুর প্রতি যদি আমার একটা আকর্ষণ এবং ভালোবাসাটা তৈরি হয়, সেটার উপস্থিতি কিন্তু সেখানে খুব দরকার। সেটার সঙ্গে সঙ্গে আমার অ্যাটাচমেন্টটা ওইভাবেই আমার জড়িত। এটা আমি মানে অটিজম বা এইভাবে আমি ব্যাপারটাকে বলছি না, আমি সাধারণভাবে বলছি, যে ধরুন আজকে আমি আমার টিভিটা আমার ঘরের এই দেয়ালেই আমার পছন্দ। এবার আমি হঠাৎ করে দেখলাম যে আমার ওই টিভিটা আরেকজন কেউ এসে রান্নাঘরে লাগিয়ে দিয়েছে। তো আমি সঙ্গে সঙ্গে আমার মাথায় এটা খেলে যাবে, টিভি চলুক না চলুক আমার তাতে কোনো কিছু যায় আসে না, কিন্তু আমার টিভিটা আমার ওইখানটাতেই লাগাতে হবে। সেকেন্ডলি এইটা অনেক সময় যাদের ভিতরে একটু খুঁতখুঁতে স্বভাবের আছে, যারা জিনিসপত্র খুব গুছিয়ে রাখে, অনেক সময় অবসেশনস বলি,
যে আমার এই জিনিসটা, এটা আমাদের ভিতরে কম বেশি সবার ভিতরেও থাকে, যে আলমারিতে আমার এই যে রবীন্দ্রনাথের যে বইটা আছে সেটা এইখানটাতেই থাকবে, ওইটা যদি ওই জায়গাটা থেকে সরে যায় তাহলে কিন্তু আমি আমার ভালো লাগবে না, আমার মাইন্ড ডিস্টার্ব হয়ে যাবে, ওরকম একটা হয়ে যাবে। এটাতে কিন্তু অবসেশন আমাদের সবার ভিতরে কাজ করে, বেশি দেখবেন যাদের ওসিডি বা এই ধরনের কিছু থাকে তাদের ভিতরে প্রিডমিনেন্টলি কাজ করে, যে এই জায়গাটা এখানে থাকবে বা ওই জায়গাটা এখানে থাকবে, এটা সম্পূর্ণ মনস্তাত্ত্বিক ব্যাপার। তো ওই কারণেই যেহেতু ল্যাপটপের সঙ্গে ওর অ্যাটাচমেন্টটা হয়েছে, যে ল্যাপটপে আপনি গান চালিয়ে দিচ্ছেন যখন, বা গান ল্যাপটপ হয়তো দেখলোই না, কিন্তু ওই যে ল্যাপটপটাকে ওর চোখের সামনে ওই পজিশনে দেখছে, সেটাতে ওর খুব ভালো লাগছে। এইটা বুঝতে পারলেন তো? ওইখান থেকে ওই ফিলিংসটা আসছে। আপনি ওই ল্যাপটপটাকে যদি অন্য জায়গায় রেখে দেন, বা ওই ল্যাপটপের কালারটাও যদি ধরুন চেঞ্জ করে দেন বা অন্য কিছু করে দেন, দেখবেন তাকেও ডিস্টার্ব ফিল করবে। তো আমাদের বিভিন্ন জিনিসের সঙ্গে এরকম বিভিন্ন অ্যাটাচমেন্ট তৈরি হয়, এবং এটা আমাদের ব্রেন করে থাকে, আমাদের সাইকোলজিক্যাল ব্যাপার। এটার ভিতরে আই থিঙ্ক কোনো অ্যাবনর্মালিটিস কিছু নেই আমার কাছে, আমার থ্যাংক ইউ, থ্যাংক ইউ চন্দন স্যার। আর স্যার একটা, আপনি যেহেতু আপনি কি বলেছেন যে আপনি জানেন যে আমি একটা কাজ করছি ফেসবুকে, তো ওখানে আমার কিছু কোশ্চেন আসে। একজন প্যারেন্টস আসলে জানতে চেয়েছিলেন এই যে ইউকোলেলিয়া এরকম কোন একটা টার্ম আছে যেটা মানে কন্ডিশন, এইটা কি আসলে, মানে আমরা ক্লিয়ার না এই টার্মটা। হ্যাঁ, ইকোলেলিয়াটা নিয়ে আমি এর আগে একটা পোস্ট করেছি, আজকে আমি সবাই আছে এখানে সবার সামনে আমি বলছি, ইকোলেলিয়াটা হচ্ছে নর্মাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের একটা প্রসেসের ভিতরে পড়ে। আমরা যারা নর্মালি ল্যাঙ্গুয়েজ শিখি, আমরা ইকোলেলিয়া স্টেজের মাধ্যমেই চলে যায়। এটা হচ্ছে আপনি যেটা শুনবেন সেটা না বুঝে আওড়ে দেবেন, মানে রিপিটেশন অফ দ্য আটারেন্সেস। এটা কিন্তু প্রথম অবস্থায় এটা বাচ্চা বয়সে আমিও শিখেছি, আমাকে কেউ বাবা বলেছে, আমি বাবা না বুঝে বাবা বলেছি, তারপরে বাবা মানে বুঝেছি, তারপরে বাবার জন্য বাবাকে আমি ব্যবহার করতে শিখেছি। এবার ইকোলেলিয়াটা অটিজম স্পেকট্রামের ক্ষেত্রে অনেক সময় যেহেতু ল্যাঙ্গুয়েজের ডিলে থাকে, এটা অনেক দিন ধরে থেকে যায়, মানে ওটা যেহেতু ও ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারছে না, থেকে যায়। কারণ আমি এক্ষুনি বলেছি ল্যাঙ্গুয়েজের ভিতরে সিমেন্টিক ব্যাপারটা আছে, সিমেন্টিক একটা জায়গায় অসুবিধা আছে। যেরকম ধরুন আমি একটা বাচ্চাকে যদি কার্ডটা নিয়ে জিজ্ঞাসা করি এটা কি, ও কিন্তু বলে দিচ্ছে জুতো, কিন্তু আমি যদি এই কোশ্চেনটা ওকে জিজ্ঞাসা করি দাদা কি করছে, তখন কিন্তু রিপিট করছে দাদা কি করছে। তো আমি আমার কাছে এটা কি, যখন আমি এই কোশ্চেনটা করছি, এটা কি কোশ্চেনটার ইকোলেলিয়া ও করলো না, কারণ এইটা কি কোশ্চেনের মানেটা ওর কাছে কিন্তু ক্লিয়ার, যে এটা একটা কোশ্চেন, এর একটা উত্তর হবে, এটা একটা জুতো, এর সিমেন্টিক ইনফরমেশন বাচ্চার কাছে রয়েছে, তার মানে এইখানে কিন্তু ইকোলেলিয়া নেই। কিন্তু এইটা দাদা কি করছে এই কোশ্চেনটাই ও বুঝতে পারলো না, ও এটা বুঝতে পারলো না এটা ওকে বলতে বলা হচ্ছে না ওকে একটা কোশ্চেন করা হচ্ছে, তখন সেটা ও না বুঝে রিপিট করে গেল। তখন আমাদের একটা অ্যাপ্রোচ রয়েছে, মডেলিং অ্যাপ্রোচের মাধ্যমে, মানে অন্য আরেকজনকে কোশ্চেন করা হয় সেম কোশ্চেন, যাতে বাচ্চা কোশ্চেন আর উত্তর ভিতরে পার্থক্য বোঝে, সেই উত্তরটা শুনে বাচ্চা সেটাকে করতে শিখেছে। এটা হচ্ছে ইকোলেলিয়া টেকনিক। এবার ইকোলেলিয়া অনেক টাইপের হয়, আমি একটা টাইপ বলছি যেটা হচ্ছে ইমিডিয়েট ইকোলেলিয়া, মানে সঙ্গে সঙ্গে সাউন্ড দিয়ে রিপিট করে, সেটাকে বলে ইমিডিয়েট। ডিলেড ইকোলেলিয়া, ধরুন এখন আপনি বাচ্চার সঙ্গে খেললেন, বু বু করলেন, বাচ্চা এখন বু বু করলো না, সন্ধ্যাবেলা গাড়িটা চালিয়ে বু 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 করলো, সেটাকে আমরা বলি ডিলেড ইকোলেলিয়া। তো এইভাবে এইটা যুক্ত রয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বাচ্চা যদি ইকোলেলিক হয়, টেক ইট অ্যাজ এ পজিটিভ, এটা আমাদের কাছে একটা পজিটিভ ব্যাপার, যে আমরা এখান থেকে ওকে ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারবো। বুঝতে পেরেছেন? জি, থ্যাংক ইউ সো মাচ চন্দন স্যার। আমার মনে হয় যে আমার সাথে অন্যান্য যারা প্যারেন্টস আজকে এখানে আছেন সবারই মানে কনসেপ্টটা ক্লিয়ার হবে, এবং যারা লাইভটা দেখবেন পরে দেখবেন। হ্যাঁ স্যার, আপনাকে শোনা যাচ্ছে। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ সুমিত্রা, আমি জাস্ট কি স্যার আপনার ভিডিওটা ফ্রিজ করেছে, একবার একটু দেখুন। আচ্ছা, যারা জুমে আছেন আমাকে একটু জানাবেন, আমি কি শুধু চন্দন স্যারের ভিডিও দেখতে পাচ্ছি না, নাকি কেউই দেখতে পাচ্ছে না? এই যে স্যার এসেছেন এখন। হ্যাঁ স্যার, মিউট আছেন, এক মিনিট স্যার। হ্যাঁ
স্যার আরেকবার বলুন, আপনি মিউট ছিলেন। ও আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ইকোলেলিয়া দুটো টাইপের হতে পারে। একটা হচ্ছে ইমিডিয়েট বাচ্চারা সেই আওয়াজটা রিপিট করলো, আবার হুম। যে ডিলেট যে দেরি করে রিপিট করলো। এবারে যদি আমি ছবিটা দেখাই, এই ছবিটাতে আমি বাচ্চাকে জিজ্ঞাসা করলাম এটা কি যখন আমি জিজ্ঞাসা করলাম তখন হয়তো বললো জুতো, কিন্তু আমি যখন এইখানে জিজ্ঞাসা করলাম যে দাদা কি করছে, বাচ্চারা তখন রিপিট করলো দাদা কি করছে। তার মানে দাদা কি করছে এই প্রশ্নটা কিন্তু, এটা যে একটা প্রশ্ন এর একটা উত্তর হবে, সেই অ্যাওয়ারনেসটা কিন্তু বাচ্চার ভিতরে নেই, ওই সিমেন্টিক ইনফরমেশনটা বাচ্চার ভিতরে ডেভেলপ নেই, সেই জন্য বাচ্চা কিন্তু ওইটা না বুঝে রিপিট করছে। এখন যদি আমি এই প্রশ্নটাই ওর বাবাকে করি ওর সামনে যে দাদা কি করছে, বাবা বলে দাদা দৌড়াচ্ছে, তখন ও বাচ্চা শুনে বুঝলো না দাদা দৌড়াচ্ছে বাবা বলছে, তার মানে এটা একটা উত্তর। এই একটা অ্যাপ্রোচ রয়েছে যেটাকে আমরা বলি মডেলিং অ্যাপ্রোচ। সেই অ্যাপ্রোচটা খুব ইউজ করা হয় ইকোলেলিয়ার ক্ষেত্রে এবং খুব এফেক্টিভ ইকোলেলিয়ার ক্ষেত্রে। তো ইকোলেলিয়াকে আমরা সাধারণত টেক ইট অ্যাজ এ পজিটিভ সাইড, এটাকে আমরা নেগেটিভ সাইড নেব না, এবং এইটা কিন্তু নর্মাল প্রসেস অফ ল্যাঙ্গুয়েজের ভেতরে আমাদেরও হয়, কিন্তু এইটা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে সাসপেন্ড করে যায়, অনেকদিন থেকে যায়। তো এটা হচ্ছে প্রসেস যে রিপিট করা, রিপিটেশন থেকে ওটাকে টু ওয়ার্ডসে নিয়ে আসা আমাদেরকে থ্যাংক ইউ সো করতে হয়। মাচ। আমাকে শোনা যাচ্ছে তো এখন? জি স্যার শোনা যাচ্ছে। তার মানে স্যার আমাদের যাদের প্যারেন্টসরা নোটিস করবে যে তাদের বাচ্চাদের মধ্যে এই কন্ডিশনটা আছে, অরিড হবে না, এটাকে পজিটিভলি নেবেন, কারণ এখান থেকে আস্তে আস্তে করে কনভার্ট করতে হবে, ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে। থ্যাংক ইউ চন্দন স্যার। স্যার আমি সুযোগটার একটু সদ্ব্যবহার করি স্যার, আপনাকে আমি ওপেন ইনভাইটেশন জানাচ্ছি আমাদের সানিয়া রহমানের পেজে। আপনি যদি আমাদের পেজে একটা সেশনে আসেন, আমরা আসলে অনার্ড হব স্যার। অবশ্যই আসবো। আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? আমি অবশ্যই চেষ্টা করবো। অবশ্যই স্যার, অবশ্যই। থ্যাংক ইউ স্যার। সুমিত্রা দি ডিউইশ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা মানে আয়োজন করেছেন। আমার মনে হয় আজকের সেশন থেকে আমরা প্যারেন্টসরা অনেক অনেক বেশি উপকৃত হব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সাজমুন, থ্যাংক ইউ সাজমুন, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। তাই এই মুহূর্তে কি আমাদের এই প্রোগ্রামটা তাহলে আজকে এখানে এন্ড করা যাবে? হ্যাঁ, আর এখন বোধহয় আর কোনো কোশ্চেন নেই। আমার খালি একটা রিকোয়েস্ট আছে, অনেকেই জয়েন করেছেন তো কাইন্ডলি যদি সবাই একটু, যদি কোনো পার্সোনাল প্রবলেম না থাকে, ভিডিওটা যদি অন করে দেন, আমরা সবাই মানে স্ক্রিনে সবাই থাকলো এরকম দেখতে আর কি ভালো লাগে। আমি পিন গুলোকে রিমুভ করে দিচ্ছি, একদম গ্যালারি ভিউ করে দিচ্ছি। যদি কাইন্ডলি কারো কোনো প্রবলেম না থাকে, বেশ ভিডিওটা অন রাখুন সবাই। ইজ ইট পসিবল কি সবাই যদি ভিডিওটা অন করেন, দেখতে ভালো লাগবে স্ক্রিনে, মানে ফেসবুকের স্ক্রিনে সবাই আছি, এটা একটু দেখতে ভালো লাগবে। যদি অসুবিধা থাকে নো প্রবলেম, আমি যাদের যাদের দেখতে পাচ্ছি, যাদের নাম দেখতে পাচ্ছি না তাদেরকে তো থ্যাঙ্কস জানাতে পারবো না, যাদের স্ক্রিনে শুধু ডিভাইস নেম, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যিনি কোশ্চেন করে সাজমুন নাহার কোশ্চেন করেছেন, শুভ্রা চক্রবর্তী বাংলাদেশ থেকে, সায়রা জাহানও মনে হয়, আপনি কি বাংলাদেশ থেকে? সায়রা জাহান, ঐশ্বর্য আছেন, সিমি পাল ঘোষ, সৌমিকা, তনুশ্রী পাল, আমাদের সাথে সুদীপ্তা চৌধুরী। হ্যাঁ সায়রা, আপনি কোথা থেকে আছেন বলুন? আমি বাংলাদেশ থেকে, ঢাকা থেকে। দারুণ। অ্যাকচুয়ালি চন্দন স্যার এখানে একটু বলতে হবে, মানে ভাষার টানটা এমন একটা ব্যাপার, যেমন বাংলাদেশের পেজে কোনো কিছু হলে আমি মোটামুটি সবগুলোতে জয়েন করার চেষ্টা করি, কিন্তু ভাষাটা তো এক, মানে বাউন্ডারি আছে তার, ভাষাটা তো এক। তো আমাদের এখানেও বাংলাদেশ থেকে বা এই যে সাজমুন, উনি তো ইংল্যান্ডে থাকেন, কিন্তু ভাষাটা তো আলটিমেটলি এক, তো উনি জয়েন করেছেন। এরকম আছেন আমাদের সাথে সুদেশনা যদি ভিডিওটা, সুদেশনা চৌধুরী ম্যাম, উনি একজন অ্যাক্টিভ প্যারেন্ট এবং অসম একজন ভালো স্পেশাল এডুকেটর, ভীষণ গুণী একজন মানুষ। সুদেশনা ম্যাম আমাদের সাথে জয়েন করেছেন। আর আমি যাদের নাম যেমন মানে যাদের ডিভাইস নেম আছে পড়তে পারছি না, তারা যারা প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। প্রজ্ঞা জয়েন করেছেন, মৌমিতা, শতাব্দী, দীপ্তি, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। কারণ রোববারের বিকেল লোকের একটুখানি লেজি টাইম কাটানোর, কিন্তু সবাই নিজের ইম্পর্টেন্ট সময় থেকে। আচ্ছা, রেডমি যার ডিভাইস নেম, আপনি কি কোনো কোশ্চেন করবেন? আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনার কোশ্চেন থাকে, আমরা তাহলে এটা লাস্ট কোশ্চেন নিতে পারি। ইউ ক্যান আস্ক ইউর কোশ্চেন। আমি বুঝতে পারছি না, আপনি আনমিউট করে জিজ্ঞেস করতে পারেন।
আই ডোন্ট নো বোধহয় এমনি। থ্যাংক ইউ সবাইকে, আর চন্দন স্যার, গ্রুপ অফ ট্রু প্যারেন্ট অ্যান্ড প্রফেশনাল ধন্যবাদ পুরো আপনাকে, টিমকে। আমি আপনাকে তো অসংখ্য আপনাদের সাথে সবসময় আছি, আপনাদের ভালো কাজের সাথে। তো আমরা সব প্যারেন্টরা, আমি শুধু বলে না, আমরা সব প্যারেন্টরা ভালো কাজের সাথে, ট্রু প্রফেশনালদের সাথে, যারা চাইল্ড সেন্ট্রিক কাজ করেন তাদের সাথে আমরা সবসময় রয়েছি। আমরা প্রফেশনাল এবং প্যারেন্টসরা যদি হাতে হাত মিলে ভালো সুসম্পর্ক না রাখি, তাহলে একটা বাচ্চার সার্বিক উন্নতি হয় না। তাহলে ওই প্যারেন্টস প্রফেশনাল এই যে একটা সম্পর্ক, এই যে একটা বন্ধন, সেটা মনে হয় আজকের সমাজে খুব জরুরি। কোথাও যেন এই বিশ্বাসটা আমাদের ভিতরে আরো বাড়াতে হবে, সম্পর্কটা আরো ভালো করতে হবে। আমি একটা বাচ্চার জন্য, আমি তো বাচ্চার মুখের দিকে তাকিয়ে আছি। একদম, একদমই তাই। তাহলে আজকে এই নোটে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আরো আমরা ভালো কাজ করব সবাই মিলে। আমাদের লক্ষ্য একটাই হবে, হ্যাপি চাইল্ড। এফিশিয়েন্ট তো ঠিক আছে, স্কিল এফিশিয়েন্ট ঠিক আছে, কিন্তু হ্যাপি চাইল্ড, যার হ্যাপিনেসটা আমাদের সবচেয়ে প্রধান লক্ষ্য হবে, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। 2021টা যেন হ্যাপি প্যারেন্টস অলসো, হ্যাপি প্যারেন্টস। হ্যাপি প্যারেন্ট অলসো, একদম, একদমই তাই, একদমই তাই। আর আমরা সবাই হাতে হাত মিলিয়ে চল। গ্যালাক্সি এম কে আমি চিনতে পেরেছি, ভাস্বতী, রাইট? থ্যাংক ইউ সো মাচ। ভাস্বতীও অন্য জায়গা থেকে জয়েন করেছে, মানে সবাই বিভিন্ন নানা মহাদেশ থেকে জয়েন করেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। 2021 যেন আমাদের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসে। তাহলে এই কথা বলে আজকে শেষ করি। সবাই ভালো থাকবেন, টাটা, বাই, টেক কেয়ার, বাই বাই। Bye.